আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2025 সকলকে আজকের ব্যাংকিং এমসিকিউ ক্লাসে স্বাগতম। আজকে আমরা ব্যাংকিং দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ বোর্ড এমসিকিউ নিয়ে আলোচনা করব। সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যায় এবং ক্লাসটি শেয়ার করে দিই। আজকে আমাদের ইনশাআল্লাহ আজকের ক্লাসের মাধ্যমে আমরা চেষ্টা করব ব্যাংকিং দ্বিতীয় পত্রের যে সকল এমসিকিউ গুলো বিগত বছরে এসেছিল সেইগুলো বিশ্লেষণের পাশাপাশি বোর্ড প্রশ্নগুলো বিশ্লেষণের মাধ্যমে ভালো একটা প্রস্তুতি নিয়ে নেওয়ার। ঠিক আছে, তো ইনশাআল্লাহ আশা করা যায় এই ক্লাস থেকে আপনি 25টা এমসিকিউ কমন পেতে পারেন। কয়টি বলছি? 25টি। 25টি এমসিকিউ পারতে পারেন শুধু এই ক্লাসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করেন। এই কারণে সবাই একটু ক্লাসটি ভালোভাবে ফোকাস করুন এবং ফ্রেন্ডদের মেনশন করে দিন। সবাই একটু কষ্ট করে ফ্রেন্ডদের মেনশন করে দিন। আর সবার প্রস্তুতি কেমন? ভালো আছেন সবাই? ওকে, আমরা 1 মিনিট অপেক্ষা করছি, সবাই যুক্ত হয়ে যাক। আর আজকে একটু ফাস্ট পড়াবো, কেননা ব্যাংকিংয়ে প্রচুর এমসিকিউ, তো আপনার অনেক থিওরি, অনেক পড়াশোনা, এই জন্য একটু ফাস্ট পড়াইতে হবে। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। না স্যার, ভালো নাই। সেকেন্ড পেপারে কি 90 পাওয়া যায়? পাওয়া তো কৌশল লাগে, বুঝছেন? আপনি যে সৃজনশীল লিখবেন এটার অনেক কৌশল আছে। যেমন হচ্ছে, একটা এক্সাম্পল দেই, নিকাশ ঘর আসলো সাপোজ, তো আপনি লিখলেন উদ্দীপকের কেন্দ্রীয় ব্যাংকের কাজটি হচ্ছে নিকাশ ঘর। নিকাশ ঘর কাকে বলে? নিকাশ ঘর হচ্ছে যেখানে আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি করা হয়। তারপরে লিখলেন এই ব্যাংকের চেক ওই ব্যাংকে চলে গেল, ওই ব্যাংকের চেক ওই ব্যাংকে চলে গেল, এভাবে লেখা দিয়ে আসলেন। 3-এর 3 দিতে পারে, 4-এর 3 দিতে পারে। কিন্তু যদি এক্সট্রা অর্ডিনারি কিছু লিখতে চান, যেমন নিকাশ ঘর লেখার পরে লিখলেন ক্লিয়ারিং ইজ দ্য মেইন ফাংশন অফ সেন্ট্রাল ব্যাংক। কথাটা বলছে কে? জন ব্যক্তি। এই কথাটা ইংলিশে লেখা দিয়ে মাঝখানে ডাকলেন এবং তারপরে লিখলেন নিকাশ ঘর সম্পর্কে। এই যে একটা ইংলিশ লাইন কে বলছে উক্তিটা সহ লেখা দিলেন, তাহলে কি হয়? আপনার খাতার ওজনটা অন্যান্য 100 বা 1000 খাতা থেকে ভিন্ন হবে। স্যারেরাও একটু ভিন্নভাবে খাতাটা দেখবে যে এ তো ইংলিশ লাইন লিখছে, তার মানে এর ব্রেনটা সবার থেকে একটু ভিন্ন। এইভাবে কৌশল করে লিখবেন। আবার সেন্ট্রাল ব্যাংকের কাজ কি, বা আমরা যে আরো কাজ আছে চেকের, কিছু কাজ তো উক্তি উক্তি লিখবেন, জীবন বীমা সম্পর্কে লিখবেন। এইগুলো লিখলে আপনার খাতাটা এক্সট্রা অর্ডিনারি হবে, নাম্বার বেশি পাবেন। ঠিক আছে? যেমন হচ্ছে আপনার এরকম যে আপনি যদি সৃজনশীলে যেমন 69 এমসিকিউতে 29, এটা আমার ছিল নাম্বার, এরকম পেতে চান, আপনাকে অবশ্যই খাতার লেখা কি হইতে হবে? এক্সট্রা অর্ডিনারি। এক্সট্রা অর্ডিনারি 98, এটা কি পাবেন কেউ? আপনারা তো সৃজনশীলে 10 পাওয়া নিয়ে এই হতাশা থাকেন যে 10-এ 10 পাওয়া সম্ভব। ওকে, ঠিক আছে, আমরা মূল আলোচনায় চলে আসি। কিভাবে সৃজনশীলে আপনি 29 পাবেন, এটা পারার জন্য আপনাকে পুরো বই সম্পর্কে আয়ত্ত রাখতে হবে। হ্যাঁ, মানে যে অধ্যায়গুলো শর্ট সিলেবাস আপনাদের আছে, আমাদের তো ফুল সিলেবাস ছিল। আচ্ছা, ওকে স্যার, আদেশটা বুঝাই দেন। ইচ্ছা, একটু অপেক্ষা করুন ইমরান আহমেদ, আমি বুঝাই দিচ্ছি। তবে ধাপে ধাপে করাবো তো একটু সময় লাগবে। হ্যাঁ, অনেক সৃজনশীল করাবো, একটু ধাপে ধাপে, সবাই একটু ফোকাস করেন। আর সবাই একটু উত্তর করবেন, ঠিক আছে? মনে করেন আপনার পরীক্ষা দিচ্ছেন, সবাই একটু উত্তর করবেন। ওকে, কিন্তু স্যার এক্সামে মনে থাকে না। এক্সামে কি একবার দুইবার পড়লে মনে থাকে? এক্সামে তো 20-25 বার পড়ার পরে মনে থাকে। নিকাশ ঘর এটা প্রথম কোথায় চালু হয়? মনে রাখেন, নিকাশ ঘর চালু করে অরভিল।
এবং এটা চালু হচ্ছে সর্বপ্রথম নিকাশঘর চালু হয় কোথায়? যুক্তরাজ্যে। ঠিক আছে, আর ইলেকট্রনিক ব্যাংক যুক্তরাষ্ট্রে। এগুলো মাথায় রাখবেন। ইলেকট্রনিক যুক্তরাষ্ট্রে, কিন্তু নিকাশ ঘরের ব্যবস্থা চালু হয়েছে যুক্তরাজ্যে। এটা হচ্ছে আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি করে। এক ব্যাংকের চেক আরেক ব্যাংকে চলে যায়, সেই দেনা পাওনাটা নিষ্পত্তি করে হচ্ছে নিকাশ ঘর। সবাই দ্রুত উত্তর দিবেন, ঠিক আছে? দ্রুত উত্তর দিবেন, আমি অনেক এমসিকিউ পড়াবো তো সময় লাগবে এই জন্য। নিচের কোন হিসাবে সুদের হার সবচেয়ে কম? স্থায়ী হিসাবে সবচেয়ে বেশি, সঞ্চয় হিসাবে 2 থেকে 3% দেওয়া হয়, চলতি হিসাবে 0%, পেনশন সঞ্চয় হিসাবে 4-5%-এর মতো পাওয়া যায় সাধারণত। তাহলে দেখা যাচ্ছে সবচাইতে কম চলতি হিসাবে। চলতি হিসাবে কোনো সুদ নেই, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এরপর আসেন, এটা দেখেন, একজন ছাত্রের জন্য কোন হিসাব উপযোগী? মনে রাখেন, আপনার নির্দিষ্ট আয়, নির্দিষ্ট আয়ের মানুষ, চাকরিজীবী যারা আছেন এবং ছাত্রদের জন্য সঞ্চয় হিসাব, যারা ব্যবসায়ী তাদের চলতি হিসাব। এককালীন অলস অর্থ পড়ে আছে, অলস অর্থ, পেনশন, লটারি, এসবের জন্য স্থায়ী হিসাব। আর যারা প্রতি মাসে মাসে টাকা জমা রাখতে চান, 5,000 করে প্রতি মাসে জমা রাখবেন, এগুলো হচ্ছে পেনশন সঞ্চয় হিসাব। ওকে, একসাথে অনেকগুলো বুঝাচ্ছি, একটু মনোযোগ দেন, হ্যাঁ, কারণ অনেকগুলো পড়াইতে হবে তো, এই জন্য একটু সবাই আমরা মনোযোগ দেই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, ব্যাংক পাসবই প্রদান করে। ব্যাংক পাসবই কে প্রদান করে? কে এবং কাকে? শুনেন, পাসবই, এই পাসবই প্রদান করা হয়, প্রদান করে হচ্ছে ব্যাংক। পাসবই প্রদান করে ব্যাংক কাকে? শুধুমাত্র সঞ্চয়ী হিসাবকে। সঞ্চয়ী হিসাব যার থাকবে সে শুধুমাত্র পাসবই পাবে, সঞ্চয়ী হিসাব। ব্যাংক পাসবই প্রদান করে ব্যাংক কাকে প্রদান করে? সঞ্চয় হিসাবের গ্রাহককে। তার জমা, এই টাকা জমা দান, কত টাকা উত্তোলন, এই সংক্রান্ত লিপিবদ্ধ করে রাখার জন্য। তা ব্যাংক পাসবই কে প্রদান করে? প্রদান করে ব্যাংক কাকে? সঞ্চয় হিসাবকে। আমানতকারী যে স্থায়ী হিসাব খুলে সেও তো আমানতকারী, তাকে তো ব্যাংক পাসবই দেবে না। যে চলতি হিসাব তাকে তো দেয় না, শুধু সঞ্চয় হিসাবকে দেয়। এখানে সঞ্চয় হিসাব দিলে তোর বলতে পারতে যে সঞ্চয় হিসাব কে। প্রশ্নটা একটু আনক্লিয়ার আছে, যে ব্যাংক পাসবই কে প্রদান করে, এই কথাটা বলে ভালো হইতো, কে প্রদান করে, কে, তাহলে ভালো হইতো ব্যাংক। ব্যাংক মক্কেলের হিসাবের গোপনীয়তা প্রকাশ করতে পারে। শোনেন, আমাদের নিয়ম হচ্ছে ব্যাংকের গোপনীয়তা নীতি অনুযায়ী আমার অ্যাকাউন্টে কয় টাকা আছে কাউকে কে বলতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমি নির্দেশ দিব যে হ্যাঁ বলেন, অথবা আদালত থেকে নির্দেশ দিবে এই ব্যক্তি হিসাব কয় টাকা বলতে হবে। কিন্তু জনস্বার্থে বলার কোনো নিয়ম নাই। উত্তর হবে কি 1 এবং 2। ক্লিয়ার? 1 ও 2। গোপনীয়তা নীতি অনুযায়ী ব্যাংক কখনোই আপনার হিসাবটার কত টাকা আছে কাউকে বলতে পারে না, এটা নিষেধ। ওকে, কি হবে এটা উত্তর 5-এর ক। আচ্ছা, এরপর আসেন, কোন ধরনের চেকে ঝুঁকি বেশি? আমরা জানি ঝুঁকি বেশি হচ্ছে বাহক চেকে, ঝুঁকিটা বেশি, অনিরাপদ। কেন? চেকটা হারায় গেলে যে কেউ টাকা নিয়ে যাবে, সবাইকেই নগদ অর্থ দিয়ে দিবে। হুকুম চেক, একটা নাম লেখা থাকে, হুকুম করা থাকে, সেই ব্যক্তি স্যার অন্য ব্যক্তিকে দিবে না। আর দাগ কাটা চেক সবচেয়ে বেশি নিরাপদ। দাগ কাটা চেক বেশি নিরাপদ, কারণ এখানে নগদ অর্থ দেওয়া হয় না, ব্যাংক হিসাবে
স্থানান্তর করা হয়, অর্থ ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, নগদ অর্থ দেওয়া হবে না, তাহলে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বাহক চেক। এগুলো আমি যে কথাগুলো বলি মাথায় রাখেন, সৃজনশীল লেখার জন্য এই কথাগুলো লাগবে। ঠিক আছে, তাহলে 6 হবে কে? বাহক চেক। ভেরি গুড, অনেকে উত্তর দিচ্ছেন। হ্যাঁ, ফার্স্ট উত্তর দিবেন। বিনিময় বিলে কে স্বীকৃতি প্রদান করে? আপনারা জানেন বিনিময় বিলের 4টি পক্ষ আছে। কি আছে একটু পরে বোঝাচ্ছি, আপাতত মনে রাখেন বিনিময় বিলে স্বীকৃতি প্রদান করে হচ্ছে দেনাদার, এবং এই দেনাদারকে বলা হয় আদিষ্ট, যার উপর বিনিময় বিলটা তৈরি করা হয়। যার উপর বিনিময় বিলটা তৈরি করা হয়। বিনিময় বিলের পক্ষ তো 4টা জানেন, যে একটা হচ্ছে আদেষ্টা মানে পাওনাদার, আদিষ্ট, স্বীকৃতিকারী, প্রাপক, আর বিনিময় বলে যে স্বীকৃতি প্রদান করে মূলত তিনি হচ্ছেন দেনাদার, একটা সাইন করে দেয় যে হ্যাঁ আমি এতদিন পরে আপনাকে এত টাকা দিতে বাধ্য থাকবো। মোবাইল ব্যাংকিংটা কি বলেন তো? আমরা যে মোবাইল ব্যাংকিং করি, বিকাশ, নগদ, এই মোবাইল ব্যাংকিং এর একক ব্যাংকিং একটা মাত্র ব্যাংকিং আছে, শাখা ব্যাংকিং কোনো শাখা নাই, গ্রুপ ব্যাংকিং হোল্ডিং এবং সাবসিডিয়ারি না, শাখাবিহীন। মোবাইল ব্যাংকিং হচ্ছে শাখাবিহীন ব্যাংকিং, এর কোনো শাখা নাই। শাখা আছে মোবাইল ব্যাংকিং এর? কোনো শাখা নাই। 8 উত্তর কি হবে? মোবাইল ব্যাংকিং হচ্ছে একটি শাখাবিহীন ব্যাংকিং। ভেরি গুড, অনেকে দেখে উত্তর দিতে পারতেছেন। আচ্ছা, এরপরে আসেন আপনারা, এরপরে দেখেন বিক্রয় বিন্দু সেবার সংশ্লিষ্ট উপকরণ। এখন বিক্রয় বিন্দু সেবাটা কাকে বলে একটু বুঝাই। আপনি সুলতান ডাইনে কাচ্চি খাইছেন, খাওয়ার পরে বিল পরিশোধ করবেন, নগদ টাকা দিবেন না, আপনি একটা এটিএম কার্ড নিয়ে গেছেন বা আপনার ক্রেডিট কার্ড নিয়ে গেছেন, ওই কার্ডে পাঞ্চ করার মাধ্যমে ওইখানে বসে আপনার সুবিধাজনক স্থানে মূল্য পরিশোধ করতেছেন, সেটা হচ্ছে বিক্রয় বিন্দু সেবা, পিওএস, পয়েন্ট অফ সেল। এটা হচ্ছে এটিএম কার্ডের মাধ্যমে করা সম্ভব, কার্ড অ্যাক্টিভেটেড টার্মিনাল, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে সম্ভব, এটিএম বুথ না। এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা যায়, কিন্তু এটিএম কার্ড, কার্ড অ্যাক্টিভেটেড টার্মিনালের সাহায্যে আপনি মূল্য পরিশোধ করতে পারবেন। এটা কি? মূল্য পরিশোধ। মূল্য পরিশোধ কিসের মূল্য? পণ্য ক্রয় করছেন বা সেবা গ্রহণ করছেন, মূল্য পরিশোধ করছেন ওই সুবিধাজনক স্থানে, কোন একটা বিলে আপনার রেস্টুরেন্টে খাওয়ার পরে। এগুলো হচ্ছে বিক্রয় বিন্দু সেবা। তার উত্তর হবে 2 এবং 3, এটিএম বুথ হবে না। ঠিক আছে, 9 উত্তর 2 ও 3। আচ্ছা, এরপর আসেন সুইফট কি? সুইফট যার পুনরূপ হচ্ছে দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক, তারপর হচ্ছে ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন, দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন, এটা হচ্ছে সুইফট। এবং এই সুইফট এটা হচ্ছে একটি আন্তর্জাতিক পরিশোধ পদ্ধতি, অটোমেটিক আপনার প্রয়োজনীয় যে লেনদেনগুলো অটোমেটিকভাবে পরিশোধ হয়ে যাবে। আপাতত এইটুকু মনে রাখেন, সুইফট একটি পরিশোধ পদ্ধতি। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং ব্যবস্থা চালু করে কে? এটা একটু আপনারা বলেন দেখি। মোবাইল ব্যাংকিং বাংলাদেশে সর্বপ্রথম চালু হয় 2011 সালে, তবে 2013 সালে চালু করছিল বিকাশ। এটা অনেক জনপ্রিয়, সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বিকাশ। তবে চালু করছিল কে বলেন তো দেখি? 11 নম্বরটা, 11। ভেরি গুড, অনেকে উত্তর দিচ্ছেন, আমি সবার উত্তর পড়তে পারতেছি না। রিফাত, শিফাত, তামান্না, হালিমা, অনেকে উত্তর দিচ্ছেন। হ্যাঁ, সর্বপ্রথম 2011 সালে ডাচ বাংলা ব্যাংক রকেট চালু করেছিল, এর মাধ্যমে আমাদের সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং ব্যবস্থা চালু হয়েছে, ডাচ বাংলা ব্যাংক। কোনটি? সামাজিক বীমা।
সামাজিক বীমা। নৌ বীমা সম্পত্তি বীমা, অগ্নি বীমা সম্পত্তি বীমা, জীবন বীমা জীবন সম্পর্কিত বীমা, স্বাস্থ্য বীমা আবার হচ্ছে যে এই অনেকটা আছে না যে আপনার যারা প্রেগনেন্সি সময় থাকে ওই সময় তাদের জন্য যে বীমা করা হয় এগুলো তো একটা সামাজিক বীমার অন্তর্ভুক্ত। স্বাস্থ্য বীমা, তারপরে ওই যে আপনার গর্ভাবস্থায় যে ওইখানে সময় বীমা করে এগুলো হচ্ছে সামাজিক বীমা। ঠিক আছে, সামাজিক বীমা অন্তর্ভুক্ত হচ্ছে স্বাস্থ্য বীমা। ওকে, মৃত্যুহার পঞ্জি বলতে কি বোঝায়? এটা মাঝে মধ্যে ক্ষতেও আসে। এটা হচ্ছে আপনার যেমন 20 থেকে 30 বছরের ছেলে, 30 থেকে বা 40 বছরের ব্যক্তি, 40 থেকে 50 বছরের মানুষ প্রতি হাজারে কয়জন মারা গেছে? 1000-এর মধ্যে 30 জন মারা গেছে, 1000-এর মধ্যে 45 জন মারা গেছে, 1000 জনের মধ্যে 60 জন মারা গেছে। এই যে 1000 প্রতি মৃত্যুর সম্ভাবনা, 1000 প্রতি মৃত্যুর সম্ভাবনা যেই সারণীতে লেখা থাকে তাকে বলা হয় মৃত্যু হার পঞ্জি, 1000 প্রতি মৃত্যু হার। এতে বীমা কোম্পানিরা বুঝতে পারে 20 বছর তাহলে তো তার ঝুঁকি কম, সমস্যা নাই, 30 বছর মোটামুটি ঝুঁকি, 40 থেকে 50 না হাই রিস্ক, তার প্রিমিয়াম বেশি হবে। তারা এটা বুঝতে পারে মৃত্যু হার পঞ্জির সাহায্যে। ওকে, তাহলে এটা উত্তর কি হবে? এর উত্তর হবে 1000 প্রতি মৃত্যু হার। ওকে, বীমা চুক্তির বৈশিষ্ট্য কি? বীমা চুক্তির বৈশিষ্ট্য এটা হচ্ছে ঝুঁকি বন্টন প্রক্রিয়া। বীমা করে কি একসাথে শত শত মানুষের বীমা করে, করার পরে দেখা যায় আপনার মাত্র 2 জন ক্ষতিগ্রস্ত হয়েছে, 2 জন, তো এই 2 জনের মধ্যে এতজনের টাকাটা বন্টন করে দেয়। এটার কাজ হচ্ছে ঝুঁকি বন্টন প্রক্রিয়া। এবং এটা মানব কল্যাণে আমাদের এটা ব্যবহার করা হয়। এটা মানব কল্যাণে আমাদের ব্যবহার করা হয় এবং এটা আমাদের মানসিক প্রশান্তিও আনতে সাহায্য করে। কিভাবে বলবেন স্যার মানসিক প্রশান্তি? বীমা করা আছে, আমার কিছু হইলে পরিবার নিশ্চিন্তে থাকবে, যাক আমার টেনশনের কিছু নাই। এই মানসিক প্রশান্তিটাও আমাদের দূর করে এবং সামাজিক মানব কল্যাণ আনে এবং ঝুঁকি বন্টনের একটা ব্যবস্থা। ঠিক আছে, এটা ঝুঁকি ব্যবস্থা। এটা হচ্ছে 1, 2, 3 তিনটাকেই আপনি এটার বৈশিষ্ট্য অনুযায়ী নিতে পারবেন। যদি এটা সুবিধা যে মানসিক প্রশান্তি হচ্ছে বীমা কোম্পানি বীমার ক্ষেত্রে একটা সুবিধা, তবে এতে মানসিক প্রশান্তিও আসে। ঠিক আছে, ওকে, এই কারণে এরা উত্তরটা তিনটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তারপর এবার আসেন কোন ধরনের বীমাপত্রে বোনাস দেওয়া হয়? তা আপনারা জানেন বোনাস হচ্ছে প্রত্যাশার চেয়ে কোনো কিছু প্রাপ্তি বেশি ঘটলে, প্রত্যাশার অতিরিক্ত প্রাপ্তি, আপনার প্রত্যাশার অতিরিক্ত প্রাপ্তি ঘটলে তাকে বোনাস বলে। আপনি কমন পাইছেন, আল্লাহ আমাকে 25টা এমসিকিউ কমন দেয়, কিন্তু বাস্তবে দেখা গেল আপনি 27টা এমসিকিউ কমন পাইলেন পরীক্ষায়। এই যে 2টা এমসিকিউ বেশি পাইলেন এটাই হচ্ছে বোনাস। এটা হচ্ছে প্রত্যাশার চেয়ে কোনো কিছু বেশি পাইলে। শুধুমাত্র জীবন বীমায় বোনাস দেওয়া হবে, এইসব বীমায় কোনো বোনাস নাই, শুধু জীবন বীমার ক্ষেত্রে বোনাসের ব্যবস্থা আছে। ঠিক আছে, কোন বীমার ক্ষেত্রে বোনাসের ব্যবস্থা আছে? শুধুমাত্র জীবন বীমার ক্ষেত্রে বোনাসের ব্যবস্থা রয়েছে। এরপর আসেন নিচের কোনটি বহু জীবন একসাথে বহু মানুষের জীবনের বীমা করা হয়? দ্বৈত বীমা না, এটা একটা সম্পদ, যেমন আপনার জাহাজ, আপনি 2 জায়গায় বীমা করছেন, এটা হচ্ছে দ্বৈত বীমা। গ্রুপ বীমা একসাথে আপনার মনে করেন একটা কারখানার 200-300 লোকের আপনি বীমা করছেন, একটা শ্রমিকদের বীমা করছেন। বৃত্তি বীমা, জীবন বীমা, তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি একসাথে অনেক মানুষের বীমা করা হয় গ্রুপ বীমায়। গ্রুপ বীমার আরেকটা নাম গোষ্ঠী বীমা। গ্রুপ বীমার আরেকটা নাম কি? গোষ্ঠী বীমা। তাহলে 16-র উত্তর কি হবে? 16-র উত্তর হবে খ। এই যে উত্তর পারতেছেন অনেকে, ভেরি গুড।
দেখি এমসিকিউ শেষ হলে বলবো কার কয়টা হয়েছে বলবেন, কার কয়টা ভুল হয়েছে কাউন্ট করে রাখেন ভুলগুলো। সাময়িক বীমা পত্রের মেয়াদ সর্বোচ্চ কত বছর হতে পারে? সাধারণত 3 মাস থেকে 5 বছর, আবার অনেক বইতে আছে 2 মাস থেকে 7 বছর। তবে দেখেন এখানে অপশন অনুযায়ী কোনটা আছে, সর্বোচ্চটা দেখি, সর্বোচ্চ 5 বছর বা 7 বছর, 5 বছর আছে, কারণ 10 বছর হলে মেয়াদি হয়ে যায়। আর এগুলো হচ্ছে সাময়িক, এটা সর্বনিম্ন। তাহলে 3 মাস থেকে 5 বছর, 2 মাস থেকে 7 বছর, দুইটাই আছে আমাদের বিভিন্ন বই অনুযায়ী। তাহলে এটা 5 বছরটা অধিক গ্রহণযোগ্য, এখানে 5 বছর। বাংলাদেশ ব্যাংক কত সনে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ ব্যাংক যুদ্ধ হয়েছিল কত সালে? 1971 সালে। বাস, এটা দিয়ে মনে রাখবেন, বাংলাদেশ ব্যাংক 1971 সালে প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1971 সালে। এগুলো আসে এমসিকিউ। 5 আর 7 দুটো একসাথে থাকবে না, 5 আর 7 দুটো একসাথে থাকবে না, কারণ স্যারেরাও জানে যে একসাথে দুইটা দিবে না তারা। আর 5 আর 7 একসাথে থাকলে 7 দিয়ে 5 দিয়ে যান। ওকে। অনলাইন ব্যাংকিং এ কোন ধরনের ব্যাংক ব্যবস্থার সুবিধা অধিক সুবিধাজনক? অনলাইন ব্যাংকিং, আপনি অনলাইন ব্যাংকিং চাইলে আপনার অনেক শাখা থাকা লাগবে, তাহলে সুবিধাজনক হবে। অনলাইন ব্যাংকিং হচ্ছে সব জায়গায় শাখা থাকলে সুবিধাজনক, ঠিক আছে? শাখা মানে অনেক শাখা থাকলে, একক ব্যাংকের জন্য না, মিশ্র ব্যাংকের জন্য, ব্যাংকের জন্য না, শাখা ব্যাংকের জন্য। শাখা অনেক শাখা থাকবে, তাহলে অনলাইন ব্যাংক সুবিধাজনক, ঠিক আছে, শাখা ব্যাংকিং এর জন্য। আচ্ছা, এইবার এটা আসে, গার্নিশি অর্ডার জারি করে কে? দেখি কে বলতে পারেন গার্নিশি অর্ডারটা জারি করে কে? কারণ গার্নিশি অর্ডার মানে বুঝেন, ধরেন আপনাদের মধ্যে কেউ একজন ইশরাত জাহান তার হিসাবটাকে বন্ধ করার জন্য, ব্যাংক হিসাব বন্ধ করার জন্য একটা আদালত থেকে আদেশ আসছে। আদালত ইশরাত জাহান হিসাব বন্ধ করার জন্য আদেশ দিয়েছে। কাকে? কাকে দেয়? কাকে? ব্যাংকে। ব্যাংকে আদেশ দেওয়া হয়। কে দেয়? কে দেয়? আদালত। কেন দেয়? পাওনাদারের স্বার্থ রক্ষার জন্য। পাওনাদারের স্বার্থ রক্ষা। এটা দুই ধরনের আছে, একটা হচ্ছে সীমিত আর সীমাহীন। সীমিত, সীমাহীন, যেমন এখন বর্তমানে শেখ হাসিনার হিসাব বন্ধ, তারা কোনো লেনদেন করতে পারবে না, ঠিক আছে? তাহলে গার্নিশি অর্ডার আদালত আদেশ করে থাকেন কার উপর? ব্যাংকের উপর। কিসের জন্য? পাওনাদারের স্বার্থ রক্ষার জন্য। এটা কয় ধরনের? দুই ধরনের, সীমিত, সীমাহীন। গার্নিশি অর্ডারের পক্ষ কয়টি? 3টি পক্ষ। 3টি পক্ষ কি কি? পাওনাদার, দেনাদার আর ব্যাংক। এই 3টা পক্ষ 100% আসবে এখান থেকে। আপনি পড়েন বা না পড়েন, এখান থেকে 100% একটা এমসিকিউ থাকবে। 100%। গার্নিশি অর্ডার জারি করে আদালত কার উপর? ব্যাংকের উপর। কি জন্য? পাওনাদারের স্বার্থ রক্ষা। কয় ধরনের? সীমিত এবং সীমাহীন, দুই ধরনের। এটা কয়টা পক্ষ? 3টি পক্ষ, পাওনাদার, দেনাদার, ব্যাংক। এবার পড়লে পড়েন, না পড়লে দেখেন। না, সব ঢাকা বোর্ডে প্রশ্ন করাবো কেন, অন্যান্য বোর্ডেরও করাবো, একটু অপেক্ষা করুন না, দেখেন। ওকে ওকে, আচ্ছা, তারপর আসি আমরা, এটা দেখেন। আপনি যদি ব্যাংক হার বাড়ান, মানে কেন্দ্রীয় ব্যাংক যদি সুদের হার 4% জায়গায় 5% করে, সুদের হার কমবে না, সুদের হার বাড়বে। ব্যাংক হার বাড়লে কি হবে? সুদের হার বাড়বে, ঠিক আছে? কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার বাড়াবে, বাণিজ্যিক ব্যাংকে ব্যাংক হার বাড়াবে, বাজারে ঋণের সরবরাহ কমে যাবে তখন, কারণ কেউ বেশি বেশি ঋণে সুদ নিতে চায় না, বেশি সুদের হারে। এটা কোন ধরনের বীমা বলেন? আচ্ছা, এটা কোন নীতি ভঙ্গ হয়েছে? কোন নীতিটি ভঙ্গ হয়েছে? 6টা নীতি আছে। মিস্টার ইসলাম তার পাটের গুদামে বীমা করেছিলেন, কিন্তু পাটের সঠিক পরিমাণ উল্লেখ না করায় সঠিক পরিমাণ উল্লেখ করে নাই।
বীমা কোম্পানি তার বীমা চুক্তি বাতিল করে, সঠিক পরিমাণ উল্লেখ না করছে, তার মানে কি গোপন করছে বা লুকিয়েছে, তাহলে এটা কোন নীতি ভঙ্গ হয়েছে কে বলতে পারবেন? এটা দেখি। পাটের কতটুকু মানে আছে সেটা প্রকাশ করে নাই, লুকাইছে, তাহলে চূড়ান্ত সদ্বিশ্বাসের নীতি এটা ভঙ্গ হয়েছে বা চূড়ান্ত বিশ্বাসের নীতিটা ভঙ্গ হয়েছে। কোনটা? চূড়ান্ত বিশ্বাস, সদ্বিশ্বাস। তাহলে উত্তর কি হবে? এই যেটা চূড়ান্ত সদ্বিশ্বাসের নীতি ভঙ্গ। কোনো কিছু লুকানো যাবে না। বীমা সম্পর্কিত সকল বিষয় বীমাকারী এবং বীমা গ্রহীতা প্রকাশ করতে বাধ্য থাকবে, কিছুই লুকানো যাবে না। এবার এটা দেখেন, মিসেস নিশাত 10 লক্ষ টাকার জীবন বীমাপত্র খুলতে চান, যাতে মেয়াদ শেষে বেঁচে থাকলেও তিনি বীমার অর্থ পেতে পারেন, মৃত্যু হলেও পাবে, মেয়াদ শেষে থাকলেও পাবে। এ ধরনের বীমাপত্রে প্রিমিয়ামের পরিমাণ বেশি জেনেও তিনি খুলতে রাজি হয়েছেন, কারণ এটা জনপ্রিয় খুব। মানে মৃত্যু হলেও টাকা পাবো, না হলেও টাকা পাবো। মৃত্যু হলে আমার নমিনি পাবে, না হলে আমি নিচেই পাবো। ঠিক আছে? আচ্ছা, তার মানে এই ধরনের বীমাপত্র হচ্ছে মেয়াদি। মৃত্যু হইলেও টাকা পাওয়া যায়, না হলেও টাকা পাওয়া যায়, এটা হচ্ছে মেয়াদি। ওকে, এরপর আসেন, এ ধরনের বীমা প্রিমিয়ামের পরিমাণ বেশি, কারণ একদিকে সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ পাওয়া যায়, যে টাকা তো আমি নিশ্চিত পাবোই মেয়াদ শেষে। ঋণ প্রাপ্তির সুযোগ, আপনি ওই রিসিপ্টটা ব্যাংকে জমা দিয়ে একটা ঋণ নিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঋণ নেওয়ারও সুযোগ আছে। আবার বীমা দাবি প্রাপ্তি নিশ্চিত, হ্যাঁ আমি মৃত্যু হইলেও পাবো, মৃত্যু না হইলেও পাবো, নিশ্চিত, নিশ্চিত পাবোই। এবং ঋণ প্রাপ্তির সুবিধা, ওই রিসিপ্টটা জমা দিয়ে ব্যাংক থেকে ঋণ নেওয়া যায়। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? সবগুলোই। বাণিজ্যিক ব্যাংকের সূত্রপাত করেছিল কারা? এটাও কয়েকটা বোর্ডে আসবে 100%। কি কি বলি আমি, এটা মনে রাখেন এইভাবে। এটা মনে রাখার জন্য টেকনিকটা মনে রাখেন যে মহাজনেরা স্বর্ণের ব্যবসা করে। মহাজনেরা কিসের ব্যবসা করে? মহাজনেরা স্বর্ণের ব্যবসা করে। এই যে মহাজন, এই যে স্বর্ণকার, এই যে ব্যবসায়ী, এরা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকে সূত্রপাত করেছিল। কারা? ব্যবসায়িক শ্রেণী, মহাজনেরা, শিল্পপতিরা না। মহাজনেরা স্বর্ণের ব্যবসা করে, মুখস্থ করেন। মহাজন, স্বর্ণকার, ব্যবসায়িক শ্রেণী, এই তিনটা মূলত আমাদের বাণিজ্যিক ব্যাংকের সূত্রপাত করেছিল। 30 মুখস্থ আছে? 30 মুখস্থ হইলে বলেন ঢাকা বোর্ডের শেষ। এবার বলেন কার কয়টা ভুল হয়েছে, কার কয়টা ভুল হয়েছে বলেন। মহাজনেরা স্বর্ণের ব্যবসা করে। মহাজনেরা কিসের ব্যবসা করে? স্বর্ণের ব্যবসা করে। তার মানে মহাজন, স্বর্ণকার, ব্যবসায়িক গোষ্ঠী। ওকে, বলেন ঢাকা বোর্ডে কার কয়টা ভুল হয়েছে? 3টার কম ভুল হয়েছে কয়জনের দেখি? 26। 30টা তো আমি বলি নাই কা। এই স্যার আরেকবার বুঝান। মানে 30 নম্বরটা তার বোঝানো হচ্ছে যে আধুনিক ব্যাংক হিসাব খোলার পিছনে কাদের অবদান ছিল? এই 3 জনের। একটা হচ্ছে যারা মহাজন তাদের, যারা স্বর্ণকার শ্রেণী তাদের, যারা ব্যবসায়িক শ্রেণী তাদের, এই 3 জনের ভূমিকা ছিল। ঠিক আছে, মহাজন, স্বর্ণকার, ব্যবসায়ীদের। আর সামনে এরকম এমসিকিউ অনেক পাবেন, একটু অপেক্ষা করুন। এখন আপাতত মনে রাখেন মহাজনরা স্বর্ণের ব্যবসা করে। ওকে, 2টা ভুল, 27টা হয়েছে। আমি তো 30টা বলি নাই, 27টা কিভাবে হয়েছে? আমি তো মাঝখানে কয়েকটা স্কিপ করছি। 14 নম্বর অন্য একটা দেখ, সমস্যা নাই কা, আমি সব পড়েই রাখছি, কোনো সমস্যা নাই। 28 নম্বর 27 থেকে ক্লাস আসছে 5টি ভুল হয়েছে। আহা, 3টি ভুল হয়েছে।
3টে পর্যন্ত ঠিক আছে, 3টের বেশি ভুল হইলে কিন্তু ভালো না। 3টার বেশি যাদের ভুল হয়েছে তাদেরটা একটু আবার খারাপ হয়ে গেছে। 2টা ভুল মাশাআল্লাহ খুবই ভালো। তারপরে থেকে আসছি, এবার একটু অন্য একটা বোর্ডে যাই। এবার একটু রাজশাহী বোর্ডে কয়েকটা দেখাবো। এটিএম এর পূর্ণরূপ কি? আপনাদের এটিএম এর পূর্ণরূপটা অ্যাকাউন্ট ট্রান্সফার না, অটোমেটিক টেলার মেশিন, অটোমেটিক টেলার ট্রান্সফার মেশিন, অটোমেটেড, অটোমেটিক হয় না, এটা হচ্ছে অটোমেটেড। এটিএম হচ্ছে একটা যন্ত্র, এটা মানুষ ছাড়া ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। দেখেন অনেক এটিএম বুথ থেকে টাকা তুলতে পারে, এরকম অটোমেটেড টেলার মেশিন, AUTOMATED, টেলার মেশিন, TELL, টেলার মেশিন। ঠিক আছে, অটোমেটেড টেলার মেশিন। আচ্ছা, এরপর আসেন, বীমাকে নিশ্চয়তা চুক্তি বলে কোন বীমাকে? শোনেন, সকল বীমা ক্ষতিপূরণ করা সম্ভব টাকা দিয়ে, সকল বীমা, যেমন অগ্নি বীমা টাকা দিয়ে ক্ষতিপূরণ করা সম্ভব, নৌ বীমা, শস্য বীমা, এগুলো হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি। কিন্তু মানুষের জীবনকে টাকার অঙ্কে পরিমাপযোগ্য নয়, টাকার অঙ্কে পরিমাপযোগ্য নয়, এই জন্য এটাকে বলা হয় নিশ্চয়তা চুক্তি। আর অন্যান্য বীমা হচ্ছে ক্ষতিপূরণ চুক্তি। সকল বীমা নিশ্চয়তা ক্ষতিপূরণ চুক্তি, শুধু জীবন বীমাটা ক্ষতিপূরণের চুক্তি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ওকে, এরপর আসে, হ্যাঁ, IDRA এর পূর্ণরূপ কি? আচ্ছা, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি এজেন্সি না, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি, এটাই। IDRA বীমা নিয়ন্ত্রণ করে। বাংলাদেশে কি নিয়ন্ত্রণ করে? বীমা নিয়ন্ত্রণ করে। কত সালের আইন অনুযায়ী? 2010 সালের আইন অনুযায়ী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি। আচ্ছা, এরপরে বলছে যে এটা বাংলাদেশের মুদ্রা বাজারের নিয়ন্ত্রক কে? মুদ্রা বাজার হচ্ছে স্বল্প মেয়াদী বাজার, স্বল্প মেয়াদী, 1 বছরের কম সময়। এটার আরেকটা নাম হচ্ছে অর্থ বাজার, অর্থ বাজার। এর নিয়ন্ত্রকের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের। বাংলাদেশের মুদ্রা বাজারের নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংক। এগুলো মনে রাখতে হবে আপনাদের, এগুলো মনে রাখা দরকার, এগুলো থেকে প্রশ্ন আসবে। এইটা দেখি কে বলতে পারেন, দেখেন আপনারা বলেন। CRR এর পূর্ণরূপটা কি? CRR, ক্যাশ হবে সবগুলোই। ক্যাশ ঠিক আছে। রিকোয়ারমেন্ট রেশিও, ওকে। ক্যাশ রিজার্ভ হবে, রিকোয়ারমেন্ট আগে হবে না, রিজার্ভ। রিকোয়ারমেন্ট রেশিও, অনেকের এটা দিয়ে কনফিউজ করে ফেলেন, কিন্তু এটা না। সঠিক উত্তর হচ্ছে ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট। নগদ জমা, বাণিজ্যিক ব্যাংকগুলোকে নগদ জমা রাখতে হয় বাধ্যতামূলকভাবে, 13% টাকা নগদে জমা রাখতে, 6% টাকা, এরকম টাকা একটা জমা রাখতে হবে। হ্যাঁ, CRR কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে। ক্যাশ, ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট, CRR ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট, লাস্টে হচ্ছে রিকোয়ারমেন্ট। অনেকে ভুল উত্তর দিচ্ছেন আমি দেখতেছি, হ্যাঁ অনেকেই ভুল উত্তর দিচ্ছেন, আবার অনেকে সঠিক উত্তর দিচ্ছেন। ওকে, কার কয়টা ভুল হয়েছে কাউন্ট করে রাখবে রাজশাহী বোর্ডে। প্রত্যাশার চেয়ে অতিরিক্ত কোনো কিছু পাওয়াকে 25টা MCQ কমন করার বলছি, 27টা MCQ কমন পাইছেন, এটা হচ্ছে বোনাস। কখন দেওয়া হয়? শুধু জীবন বীমার ক্ষেত্রে এটা দেওয়া হয় বোনাসটা। প্রত্যাশা চেয়ে অতিরিক্ত কিছু পাওয়াকে বলা হয় বোনাস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিপি, এটা হচ্ছে একটা আঞ্চলিক ব্যাংকের উদাহরণ। আঞ্চলিক, এটা হচ্ছে একটা আঞ্চলিক ব্যাংক। আর গোষ্ঠী উন্নয়ন ব্যাংক হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। ঠিক আছে, এটা হচ্ছে গোষ্ঠী উন্নয়ন ব্যাংক, ইসলামিক গোষ্ঠী, ইসলামিক গোষ্ঠীকে উন্নয়ন করে। আর এডিবি হচ্ছে আঞ্চলিক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে আঞ্চলিক। ক্লিয়ার? এটা একটু মুখস্থ করেন, এই দুটোর মধ্যে অনেকের প্যাচ লেগে যায়। এই 9 নম্বরটার মধ্যে অনেকের প্যাচ লেগে যায়, কোনটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, কোনটা ইসলামিক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। ওকে, তারপর আসে বিশ্বের প্রথম ব্যাংক। এটা চৈনিক সভ্যতায় ছিল। বিশ্বের প্রথম ব্যাংক চৈনিক সভ্যতায়, প্রায় খ্রিস্টপূর্ব 600 অব্দে বিশ্বের প্রথম ব্যাংক শানসি ব্যাংক, খ্রিস্টপূর্ব 600। ব্যাংক অফ ভেনিস বিশ্বের প্রথম সংগঠিত ব্যাংক। ব্যাংক অফ ইংল্যান্ড মাদার অফ সেন্ট্রাল ব্যাংক। ব্যাংক অফ সান জর্জিও এটাও না, ব্যাংক অফ ইংল্যান্ড হচ্ছে মাদার অফ সেন্ট্রাল ব্যাংক। তাহলে বিশ্বের প্রথম ব্যাংক কোনটি? এই শানসি ব্যাংক। এটা কি হবে? শানসি ব্যাংক। আর ব্যাংক অফ ভেনিস গঠিত হয়েছিল 1157 সালে। এগুলো আসতে পারে, হ্যাঁ, এগুলো আসার চান্স বেশি। ওকে, শানসি ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতি। ওকে, এই তিনটা জিনিস মনে রাখেন, যে গুণগত পদ্ধতির আগে কিছু সংখ্যাত্মক পদ্ধতিগুলো মনে রাখেন। সংখ্যাত্মক, সংখ্যাত্মক, সংখ্যাত্মক বা পরিমাণগত পদ্ধতি। জমার হার পরিবর্তন, ব্যাংক হার, খোলা বাজার। ঠিক আছে, ব্যাংকে খোলা বাজার, খোলা বাজার নীতি, ব্যাংক হার নীতি, জমার হার পরিবর্তন নীতি। ঠিক আছে, ব্যাংক জমা খোলা, ব্যাংক জমা খোলা, ব্যাংক জমা খোলা, এই তিনটা, ব্যাংক হার নীতি, জমার হার নীতি, খোলা বাজার নীতি। এই তিনটা হচ্ছে, যেমন ব্যাংক হার 4% থাকে 5% করে, জমার হার এসএলআর আর সিআরআর। খোলা বাজার নীতি, বাজারে বন্ড, সিকিউরিটি বিক্রয়ের মাধ্যমে, ক্রয় বিক্রয়ের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। এই তিনটা কথা মনে রাখেন। তাহলে গুণগত পদ্ধতি কোনটা? জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন। এটা অনেকের ভুল হয় বা এটা অনেকে ধরতে পারেন না, তাদের জন্য এটা। হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতি কোনটা দেখেন, এটা ইম্পর্টেন্ট, মুখস্থ করে ফেলেন সবাই একটু কষ্ট করে। ওকে, আচ্ছা, ব্যাংক হার, জমার হার, খোলা বাজার নীতি। এখানে সব পয়েন্ট পরীক্ষা হলে পালেন না, প্র্যাকটিসের কম অথবা আপনার আত্মবিশ্বাসের ঘাটতি। বীমা কোম্পানি কর্তৃক পণ্যের ঝুঁকি প্রিমিয়ামের মূল্যকে কি বলে? এই যে বীমা কোম্পানি আমার ঝুঁকিটা তার কাঁধে তুলে নিবে, এমনি নিবে, তাকে কিছু দেওয়া লাগবে না, ওই কিছু হচ্ছে প্রিমিয়াম। তাকে কি দিতে হবে? প্রিমিয়াম। যেমন প্রতি বছর বছর আমি 5,000 টাকা করে দিই, এটা হচ্ছে প্রিমিয়াম, অন্যের ঝুঁকির বিনিময় মূল্য। কি জন্য? বীমা কোম্পানিকে আমি, বীমা কোম্পানি আমার ঝুঁকি নিবে প্রিমিয়ামের বিনিময়। কোন ধরনের হিসাব গ্রহীতাকে ব্যাংকে চেক বই সরবরাহ করে না? আমরা জানি চেক বই দেওয়া হয় কেন? টাকা উত্তোলন করার জন্য, যখন তখন অর্থ উত্তোলন। তো আমরা জানি এই চেক বইটা দেওয়া হবে না স্থায়ী হিসাবে, কারণ এখানে উত্তোলন করা যাবে না, এখানে যখন তখন উত্তোলন করা যায় না। এখানে দেওয়া হয় এফডিআর, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট।
এটাও ইম্পর্টেন্ট যে স্থায়ী হিসাবে কোনো প্রকার চেক বই সরবরাহ করা হয় না, এখানে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট সরবরাহ করা হয়, কারণ এখান থেকে টাকা উত্তোলন করা যাবে না মেয়াদের আগে। 3 মাস থাকে না মেয়াদ, এর আগে টাকা উত্তোলন করা যাবে না। বিনিময় বিলের কয়টি পক্ষ? শুনেন, বিনিময় বিলের পক্ষ 4টি, চেকের পক্ষ 3টি, আরেকটা আছে ওই যে গার্নিশি অর্ডার, তার পক্ষ 3টি। অঙ্গীকার পত্র, তার পক্ষ এই 2টি। তবে চেকের সর্বনিম্ন পক্ষ 2টি হয় যখন আদেশটা তিনি প্রাপক হবেন, তখন সর্বনিম্ন 2টি হইতে পারে। তবে নর্মাল অঙ্গীকার পত্রের পক্ষ 2টি, চেকের পক্ষ গার্নিশ অর্ডারের পক্ষ 3টি, বিনিময় বিলের পক্ষ 4টি। মুখস্থ করেন। স্যার এটা কি কি? ওই যে একটু আগে বলছি, আদেশটা আদিষ্ট এবং স্বীকৃতিকারী এবং আরেকজন হচ্ছে প্রাপক। আদেশটা আদিষ্ট, স্বীকৃতিকারী, প্রাপক, এই 4টা। ওকে। আর এই বিনিময় বিল কে তৈরি করেন? পাওনাদার তৈরি করে। বিনিময় বিল তৈরি করে পাওনাদার। কেওয়াইসি, নো ইওর কাস্টমার, গ্রাহককে জানেন যেন কেউ ভুয়া লেনদেন খুলতে না পারে, অবৈধ হিসাব, ভুয়া লেনদেন করতে পারবে না এই কেওয়াইসি ফর্ম পূরণ করার মাধ্যমে। নো ইওর কনজিউমার, কোম্পানি, ক্রেডিটর, কাস্টমার। মানি লন্ডারিং আইন অনুযায়ী এটা পূরণ করতে হয়। এই মানি লন্ডারিং আইন অনুযায়ী কেওয়াইসি ফর্ম পূরণ বাধ্যতামূলক। এগুলো একটু ভালো করে দেখেন, এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100%। ঠিক আছে? আর শোনেন, ফার্স্ট পেপার যেমন তেমন হয়েছে, ব্যাংকিংটা সহজ প্রশ্ন হবে, কথাটা মিলিয়ে নিয়ে। ওকে। নমুনা স্বাক্ষর কার্ডের অন্তর্ভুক্ত বিষয় কি? ওকে, এটা ব্যাংক আগে থেকেই আমার একটা স্বাক্ষর সংরক্ষণ করে রাখে। স্বাক্ষর একটা না, মোট 3টা সংরক্ষণ করে রাখে। এই যে চেকের স্বাক্ষর যথার্থ কিনা যাচাই করার জন্য। ওকে, এই যে স্বাক্ষরটা। এখন এই যে আমার এই চেকের স্বাক্ষরটা যথার্থ কিনা, আমি যখন একটা চেক লিখবো, এই স্বাক্ষরটা সঠিক কিনা তা মিলানোর জন্য ব্যাংক আগে থেকেই এই নমুনা স্বাক্ষর কার্ড রাখে। এখানে কি কি থাকে? নমিনির নাম না, নমিনির নাম থাকে না। হিসাবের শিরোনাম, স্বাক্ষর কার্ড, নাম ও নমুনা দস্তখত। মোট কয়টা থাকে নমুনা স্বাক্ষর কার্ডে? 3টা সাইন থাকে, 1টা 2টা 3টা। কারণ নমিনির নাম তো দরকার নাই, ঠিক আছে? নমিনির নামের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আচ্ছা, সঞ্চয় হিসাব বন্ধ করার জন্য ব্যাংকে জমা দিতে হবে কি? সঞ্চয় হিসাব বন্ধ করার জন্য, যেমন একটা সঞ্চয় হিসাব, সেটা বন্ধ করে দিবেন, এই জন্য কি লাগবে? আপনাকে পাসবই জমা দিতে হবে ব্যাংকে, যে পাসবইটা শুধু সঞ্চয় হিসাবে দেওয়া হয়। টাকা জমা রসিদ বই দিয়ে দিবেন জমা, আর লাগবে না। অব্যবহৃত চেকগুলো জমা দিয়ে দিতে হবে, সবগুলো। সঞ্চয় হিসাবে গ্রাহক যখন আপনার লাগবে, সবকিছু জমা দিয়ে দিতে হবে। 18। টাকা জমা রসিদ, যে আপনি যে টাকা জমা দিচ্ছেন, না টাকা জমা দেওয়ার রসিদ সঞ্চয় হিসাবে গ্রাহককে, না এটা আসলে দরকার নাই। ঠিক ঠিক বলছেন, এটা লাগবে না, এটা দেওয়া দরকার নাই, কারণ আমি তো হিসাব বন্ধ করছিলাম, এটা লাগবে না, এটা আমার লাগে নাই। আসলে আমার লাগছে যেটা, আমি যখন এই যে ব্যাংক, ইসলাম ব্যাংক হিসাব বন্ধ করছিলাম, তো পাসবইটা দিছি জমা, এবং অব্যবহৃত চেক বই জমা দিতে হয়, টাকা জমা রসিদটা লাগে না, এটা আসলে দরকার নেই। এই 2টা দিতে হয়, 1 আর 3, রাইট। টাকা জমা রসিদ দেওয়া লাগে না, 1 আর 3 হবে। হ্যাঁ হ্যাঁ, 1 আর 3ই বেশি উত্তর, সঠিকটা 1 আর 3ই। টাকা জমা রসিদ দেওয়া সব জায়গায় নিয়ে না তারা, কারণ এটা তো অনেক জমা দেই,
এই অনেক জমা রসিদ তো হারায়ও ফেলি, টাকা জমা দেওয়ার রসিদ, এগুলো সব লাগে না, সত্যিই লাগে না। আচ্ছা, এইটা জীবন বীমায় ন্যূনতম কত বছর পলিসি চালু থাকলে সমর্পণ মূল্য প্রদান করা হয়? আপনি একটা 10 বছর জন্য বীমা করছেন, করার পরে স্যার আমার পক্ষে আর অক্ষম, আমি অপরাধ, আমি আর কিস্তি চালাইতে পারবো না, কিস্তি চালানো সম্ভব না, আমি অক্ষম হয়ে গেছি, আমি বেকার হয়ে গেছি, তখন বীমা কোম্পানির কাছে আপনি হাত পাতবেন, তারা আপনাকে যে মূল্য ফেরত দিবে সেটা সমর্পণ মূল্য, মিনিমাম 2 বছর, মিনিমাম 2 বছর। এই 2 বছর না হইলে আপনাকে সমর্পণ মূল্য দিবে না। এটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা অনেক জায়গায় আসে, বারবার আসতে পারে এটা। হ্যাঁ, এরপরে দেখেন, এটা উদ্দীপকটা পড়েন সবাই। রাশেদ তার দেনাদার জনাব সাইফুলের কাছ থেকে 2 লক্ষ টাকার একটি চেক পান। তিনি অর্থ সংগ্রহের জন্য তার অফিসের হিসাব রক্ষক মিজানকে চেকটি প্রদান করেন। মিজান টাকা উত্তোলনের জন্য ব্যাংকে যাওয়ার পথে চেকটি হারিয়ে ফেলে। তো চেক হারিয়ে গেছে, এখন কি করবে? চেক হারানোর পর মিজানের তাৎক্ষণিক কি ব্যবস্থা নেওয়া উচিত? ব্যাংকে জানাবে, থানায় জিডি করবে, কাউকে জানাবে কিনা, যেমন তার অফিসারকে জানাতে পারে, যে মিজানকে জানাইতে পারে, এটা সমস্যা নাই তো কোনো, না জানানো এটা এর বাধ্যকতা তো বলে নেই, এই দুটা লাগবে, ব্যাংকে জানানো, থানায় জিডি করা, যেন কেউ টাকা তুলতে না পারে। ওকে, আচ্ছা। জনাব আরিফ একটা শিপওয়ার্ড মালিক, তিনি তার শিপওয়ার্ডের শ্রমিকদের জীবনের জন্য কথা ভেবে একটি একই বিমাপত্রের আওতায় সব শ্রমিকদের একটি জীবন বীমা করতে চান। তাহলে শ্রমিকদের জন্য গোষ্ঠী বীমা, গ্রুপ বীমা, শ্রমিকদের জন্য এই গোষ্ঠী এবং গ্রুপ বীমা করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি হবে? গ্রুপ বীমা, শ্রমিক। এবার এটা দেখেন, শ্রমিকদের জন্য এই ধরনের বীমার, মানে এই গ্রুপ বীমার, গোষ্ঠী বীমার উপকারী কি? বীমা খরচ কম, হ্যাঁ, কারণ একটা বীমা পত্রে আওতায় সবাইকে নিয়ে আসে, প্রিমিয়ামের হার অনেক কম, এটাও বলা যায় সঞ্চয় ও বিনিয়োগ সুবিধা না, এটা শুধুমাত্র মেয়াদী জীবন বীমায় আছে। তাহলে এই উত্তরটা বাদ যাবে, উত্তর হবে 1 আর 2, ঠিক আছে, এটা উত্তর কি 1 আর 2। এর উত্তর কি হবে? 1 ও 2। আচ্ছা, ভেরি গুড। মাহমুবুর, লামিয়া, সাইদা, ওকে, সাদিয়া, মাশাআল্লাহ, খুবই ভালো পারছেন। ওকে, জনাব মাসুদ একজন ব্যবসায়ী, ব্যবসা পরিচালনায় তাকে প্রায় প্রতিদিন ব্যাংকে লেনদেন করতে হয়। ভাই কারবারের আর্থিক লেনদেনের সুবিধার কথা ভেবে তিনি একটি ব্যাংক হিসাব খুলেছেন। তো আমরা জানি একটা ব্যবসায়ীর জন্য যে হিসাব উপযোগী, চলতি। ওকে, এবার বলেন, রাজশাহীতে কার কয়টা ভুল হয়েছে? রাজশাহী বোর্ডে কার কয়টা ভুল হয়েছে? যার 2টার বেশি ভুল হয়েছে বা 3টার বেশি ভুল হয়েছে, তার প্রিপারেশন ভালো না। দেখি কার কয়টা ভুল হয়েছে বলেন।
ওকে, আসলে একটু ফ্রেশ হতে গেছিলাম, কে কয়টা হয়েছে দেখবো না, আসলে পরেরটা দেখবো, কুমিল্লা বোর্ডেরটা দেখি। বীমা গ্রহীতা ঝুঁকি হস্তান্তরের বিনিময়ে কোম্পানিকে কি প্রদান করে? একটু আগে বলছি ঝুঁকি গ্রহণের বিনিময়, ঝুঁকি গ্রহণের বিনিময় মূল্য, এটা হবে কি ঝুঁকি গ্রহণের বিনিময় মূল্য। আচ্ছা সমস্যা নেই, ক্লাসটা শেষ করেন, এরপর আবার দরকার পরীক্ষা দিবেন, আমি তো পরীক্ষা নিব আপনাদের মডেল টেস্ট, তখন দেখব, ঠিক আছে? আপনারা আরেকটু অপেক্ষা করেন। ওকে, এরপর এটা বলেন দেখি কি হবে। বীমা চুক্তির বিশেষ উপাদান, বিশেষ উপাদান কোনটি? দুটি পক্ষ থাকা লাগবে, বৈধ প্রতিদান থাকা লাগবে, লিখিত চুক্তি হতে হবে, এগুলো হচ্ছে স্বাভাবিক উপাদান। বীমাযোগ্য স্বার্থ অর্থাৎ আর্থিক স্বার্থ থাকা লাগবে, আর্থিক স্বার্থ থাকা লাগবে, এটা হচ্ছে আমাদের বিশেষ উপাদান, ঠিক আছে? বীমা চুক্তির মধ্যে অবশ্যই আপনার যেই সম্পদের বীমা করবে তার নিজের হওয়া লাগবে, অন্যের সম্পদের বীমা করতে পারবেন না। এক্সাম নিব আজকে, ক্লাসের সেশনে নিব না। কোন চুক্তি অনুযায়ী বাংলাদেশ বিদ্যমান ব্যাংকসমূহের পরিশোধিত মূলধন কমপক্ষে 400 কোটি টাকা? শোনেন, আপনি একটা ব্যাংক খুলবেন, ধরেন পুষ্পিতা আক্তার, পুষ্পিতা আক্তার একটা ব্যাংক খুলতে চাচ্ছেন এবং নিবন্ধিত করে রাখবেন, তাহলে আপনাকে 400 কোটি টাকা ব্যাংকে জমা দেওয়া লাগবে। কত টাকা? 400 কোটি টাকা। এটা ব্যাসেল 2 এর নির্দেশনা, মুখস্থ করেন। এটা এখন বাংলাদেশের নিয়ম। বলবেন স্যার এত টাকা? আর ওদের তো প্রত্যেক দিনই হাজার কোটি টাকা লেনদেন হয়, 400 কোটি তো কোনো টাকাই না। এই 400 কোটি তো কোনো টাকাই না, প্রতিদিন হাজার হাজার কোটি টাকা লেনদেন হয় তাদের, ঠিক আছে? আচ্ছা, ব্যাংকার গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তি ঘটবে কখন? গ্রাহকের মৃত্যু হলে, হ্যাঁ। গ্রাহককে দেউলিয়া ঘোষিত হলে, হ্যাঁ। গ্রাহকের হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকলে, না, এই জন্য হবে না। কারণ পর্যাপ্ত নাই থাকতে পারে, পরে হয়তো বা টাকা আমি আবার দিব, সমস্যা নাই। 1 আর 2, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতি 9। গুণগত পদ্ধতি কোনটা? ঋণের বরাদ্দকরণ নীতি, ভোক্তার ঋণ নিয়ন্ত্রণ, প্রত্যক্ষ শাস্তি। আর সংখ্যাত্মক পদ্ধতি কি? দেখেন, সংখ্যাত্মক পদ্ধতি হচ্ছে ব্যাংক হার, ব্যাংক জমা খোলা, ব্যাংক জমা খোলা, ব্যাংক জমা খোলা, এই তিনটা হচ্ছে সংখ্যাত্মক পদ্ধতি। এটা হচ্ছে হার 4% 5% করে, এসএলআর সিআরআর, বন্ড সিকিউরিটি, এইভাবে মনে রাখেন। কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি? নোট ও মুদ্রার প্রচলন, এটা সাধারণ কাজ। ঋণ নিয়ন্ত্রণ, সাধারণ কাজ। আমানত সংগ্রহ না, এটা বাণিজ্যিক ব্যাংকের কাজ, এটা হবে না। কেন্দ্রীয় ব্যাংকের কাজ এই দুইটা। এছাড়া সরকারের ব্যাংক হিসেবে কিছু কাজ করে, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কিছু কাজ করে, কিন্তু আমানত সংগ্রহ করা বাণিজ্যিক ব্যাংকের কাজ। কেন্দ্রীয় ব্যাংকে টাকা রাখবেন আপনার। হুম, তালিকাভুক্ত ব্যাংক নয়, এটা ইম্পর্টেন্ট, দেখি এটা কে বলতে পারেন? হুম, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা একটু বলেন, কে কি বলতে পারেন? শোনেন, কি কি আছে আমি বলি।
এগুলো মনে রাখেন, এগুলো অতালিকাভুক্ত ব্যাংক। আর সোনালী, অগ্রণী, ইসলামী, এগুলো এই দুটো সরকারি ব্যাংক। এগুলো হচ্ছে আমাদের দুইটা সরকারি এবং বাণিজ্যিক। এটা বেসরকারি, বাণিজ্যিক, এগুলো হচ্ছে বাণিজ্যিক। এটা হচ্ছে অতালিকাভুক্ত ব্যাংক। আনসার, বিডিপি, গ্রামীণ, কর্মসংস্থান কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত নেই। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, দেখেন। হুম, চাহিবা মাত্র আপনার টাকা আপনি যখন চাবেন, অর্থ প্রদানের আদেশ দানের আইনগত ক্ষমতা কোন পক্ষের? আমার আমার নিজের গ্রাহকের। গ্রাহক যে টাকা রাখছে, এটা ব্যাংকের কাছে চাওয়া মাত্র দিতে হবে, নাহলে আমি মামলা করে দিতে পারবো। আমি এই টাকা রাখছি 10 লাখ টাকা, আপনাকে এখন 1 লাখ টাকা দিবেন, আমার দরকার, দিতে বাধ্য। এটা হচ্ছে গ্রাহকের অধিকার থাকে চাহিবা মাত্র টাকা দিতে। আর এটা ব্যাংক দিয়ে থাকে কে? ব্যাংক। আর অধিকার হচ্ছে গ্রাহকের, সে টাকা বা আমানতকারী। এখানে গ্রাহক বা আমানতকারী বলে সেটাও হবে একই। ই ব্যাংকিং মানে ইলেকট্রনিক ব্যাংকিং এর সুবিধা। অর্থ স্থানান্তর করা যায়, হ্যাঁ, এখান থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যাবে। বিল পরিশোধ করা যায়, তাও সঠিক। আপনি এখন এই কম্পিউটারের মাধ্যমে ইলেকট্রিক বিল পরিশোধ করে দিবেন। ব্যয় হ্রাস পায়, সত্য কথা। তিনটাই সব, এটা সবগুলোই সঠিক হবে। ইলেকট্রনিক ব্যাংকিং এর সুবিধা সবগুলোই, হ্যাঁ। হুম, এটা সবই উত্তর হবে, 10-এর সবগুলোই রাইট। এবার এটা দেখেন, এটা অনেকেই পারেন না। একটা চেক, এটা সামনের পার্ট। চেকের একটা পিছনের অংশ থাকে। পিছনের অংশ যদি আপনি স্বাক্ষর করে দেন, তাহলে সেটা হচ্ছে অনুমোদন। এটাকে বলা হয় অনুমোদন। স্বাক্ষর করে দেওয়া হচ্ছে পিছনে, অনুমোদন দেওয়া। ওকে, তো আদেশটা চেকের উল্টো পিঠে কোনো কিছু না লিখে স্বাক্ষর করে দেন, সেটা ফাঁকা অনুমোদন। আর যদি আপনার বিশেষ অনুমোদন, একটা বিশেষ ব্যক্তির নাম লিখে দেন, সেটা বিশেষ অনুমোদন। ঠিক আছে, আর দুটো শর্ত থাকে, যেমন প্রাপকের নাম লেখা দিচ্ছেন, প্রাপক, সেটা হচ্ছে বিশেষ অনুমোদন। আর শর্ত সাপেক্ষে অনুমোদন, সেটা একটা শর্ত লেখা দিচ্ছেন। ঠিক আছে, তার মানে চেকের পিছনে, এটা হচ্ছে পিছনের অংশ, পিছন, চেকের পিছনে স্বাক্ষর করে দেওয়া অনুমোদন। কোনো কিছু না লিখে শুধু স্বাক্ষর করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ফাঁকা অনুমোদন। আর কোনো ব্যক্তির নাম লিখে অনুমোদন করে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই বিশেষ অনুমোদন। আর শর্ত লিখে দিলে শর্ত সাপেক্ষ অনুমোদন। বিনিময় বিলের পক্ষ 4টি। আদেষ্টা, আদিষ্ঠ, স্বীকৃতিকারী, প্রাপক। আমানতদার নাই। হুম, বিশেষ অনুমোদনটা হচ্ছে আপনার যে প্রাপকের নাম লেখা দেওয়া, আর হচ্ছে একটা শর্ত সাপেক্ষে অনুমোদন। সেটা শর্ত থাকে একটা, যে এই শর্ত অনুযায়ী টাকা দিবে। আরেকটা হচ্ছে আমাদের এই 4টা ছিল মোট, 3টা দেখাইছি আমি না। টাকা আপাতত ওইটুকুই মনে রাখেন। পিন, এটার পুনরূপটা লাগবে, হ্যাঁ। শোনেন, কয়েকটা পুনরূপ লেখা দেই। এটিএম, অটোমেটেড টেলার মেশিন, এসএমএস, শর্ট মেসেজ সার্ভিস। তারপর হচ্ছে পিন, পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, এটাই তো হয়ে যাচ্ছে, এটাই তো আমাদের হয়ে যাচ্ছে। পার্সোনাল পাসওয়ার্ড, ইনফরমেশন পাথ। 1 নম্বরটাই হচ্ছে পিনের পুনরূপ। পিনের পুনরূপ হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার।
ওকে, ইলেকট্রনিক ব্যাংকিং এর ক্ষেত্রে যে সকল উপকরণের ব্যবহার গ্রাহকদের লেনদেনকে সহজ ও গতিময় করেছে, যে লেনদেন ব্যবহার করার কারণে গ্রাহকদের লেনদেনকে সহজ ও গতিময় করছে। ওকে, আইডি কার্ড না, আইডি কার্ড তো আগেও ছিল, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। আর এই দুইটার মধ্যে উত্তম কোনটা? উত্তম ক্রেডিট কার্ড, কারণ ঋণ সুবিধা পাওয়া যায়। ওকে, তার মানে আমরা বলতে পারি ইলেকট্রনিক ব্যাংকিং এর ক্ষেত্রে যে সকল উপকরণের ব্যবহার সহজ করছে, উত্তর হবে 2 ও 3। ঠিক আছে, আইডি কার্ড না। আচ্ছা, তারপরে আসেন, কোন ধরনের ব্যাংক হিসাবে গ্রাহককে চেক বই প্রদান করা হয় কিন্তু অর্থ উত্তোলনের ব্যাপারে কিছু বাধ্যবাধকতা রয়েছে? চলতি হিসেবে কোনো বাধ্যবাধকতা নেই, চলতি হিসেবে কোনো বাধ্যবাধকতা নেই, যতবার খুশি উত্তোলন করা যায়। পেনশন হিসাবে চেক বই সরবরাহ করা হয় না, স্থায়ী হিসেবে কোনো চেক বই সরবরাহ করা হয় না, সঞ্চয় হিসাবে চেক বই সরবরাহ করা হয়। ঠিক আছে, যে আপনি টাকা উত্তোলন করতে পারবেন, তবে একদিনে 50 বার তুলেন না, এরকম করা যাবে না। একটা নিয়ম আছে যে সপ্তাহে 4 বার 5 বার 10 বার তুলেন, এর বেশি না তোলাই ভালো, বা তাদের নিষেধ আছে কিছু। ঠিক আছে, তো এর উত্তর কি হবে? সঞ্চয়ী। চেক বই প্রদান করা হয় সঞ্চয়ী। জীবন বীমার বৈশিষ্ট্য কোনটি? এটা বৈধ চুক্তি, আচ্ছা এটা লিখিত চুক্তি, এটা ক্ষতিপূরণের চুক্তি। আচ্ছা ঠিক আছে, তো জীবন বীমার বৈশিষ্ট্য এটা ক্ষতিপূরণের চুক্তি, এটা হইতে পারে না। আর এটা অবশ্যই বৈধ হইতে হবে, কিন্তু এটা বীমাযোগ্য স্বার্থ থাকা লাগবে। আপনি যেই বিষয়ের উপর বীমা করছেন তার সেই বিষয়ের উপর আপনার স্বার্থ থাকতে হবে, অবশ্যই বৈধ হইতে হবে, লিখিত হইতে হবে, বীমাযোগ্য স্বার্থ থাকা লাগবে। কিন্তু এগুলো তো বৈধ তো হইতে হবে, অবৈধ হইলে তো হবে না। তাহলে এখানে মানে জীবন বীমার বৈশিষ্ট্য 9 দিলে ভালো হইতো, 9। তাহলে বুঝতে পারবো ক্ষতিপূরণের চুক্তি বীমার বৈশিষ্ট্য 9। ঠিক আছে, কারণ ক্ষতিপূরণ চুক্তি বীমার বৈশিষ্ট্য 9। আর এমনিতে দিলে জীবন বীমার বৈশিষ্ট্য বীমাযোগ্য স্বার্থ থাকা লাগবে। কি জন্য? কারণ আপনার যেই সম্পদের উপর বীমা, যেই বিষয়ের উপর বীমা করবেন, যে জীবনের উপর, ওইটার উপর আপনার আর্থিক স্বার্থ থাকা লাগবে। স্বামীর জীবনে স্ত্রী করতে পারে, যেমন হচ্ছে আপনার স্বামী স্ত্রী একজন আরেকজনের জীবনে বীমা করতে পারবে, পরিবারের সন্তান বাবা মার বীমা করা যাবে, এগুলো হচ্ছে বীমাযোগ্য স্বার্থ আছে। বীমা গ্রহীতার মৃত্যুতে, মরার পর কোন বীমার দাবি পরিশোধ করা হয়? জীবন থাকতে সে পাবে না, তার মৃত্যু হলে তার নমিনি টাকা পাবে। আজীবন বীমা, এই জন্য এটা হচ্ছে কম জনপ্রিয়, মানুষ মাইরা ফেলাই, মেরে ফেলি, বুড়া বুড়িকে বাঁচায় রেখে লাভ নাই, টাকা পাবো অনেক। বিশুদ্ধ মেয়াদী শিক্ষা বহুমুখী, এটা না। বিশুদ্ধ মেয়াদী হচ্ছে সাময়িকের বিপরীত, যে ওই নির্দিষ্ট সময় থাকে, ওই সময়ের মধ্যে মারা যেতে হবে, নাইলে হবে না। ওই সময়ের মধ্যে মারা গেলে পাবে না, মারা না গেলে, ওই মেয়াদ পার হলে পাবে, সাময়িকের উল্টা। আর কম জনপ্রিয় আজীবন বীমাপত্রে মৃত্যুর পর বীমা দাবি পরিশোধ করা হয়, মৃত্যু হলে টাকা পাবে না। এটা আজীবন। নিচের কোনটি ই ব্যাংকিং সেবার অন্তর্ভুক্ত নয়? ই ব্যাংকিং, ইলেকট্রনিক ব্যাংকিং, চেকের মাধ্যমে কোনো সেবা ব্যাংকিং নাই। মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ই ব্যাংকিং আছে, চেকের মাধ্যমে কোনো ব্যাংকিং নাই। ই ব্যাংকিং এর বিক্রয় বিন্দু সেবা আছে, তারপর হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস আছে, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আছে, কিন্তু চেকের মাধ্যমে কোনো ব্যাংকিং বলতে কিছু নাই। নিচে কোনটি বিশেষায়িত ব্যাংক? বিশেষ কাজের জন্য
যে ব্যাংক গঠিত হয়েছে, যেমন কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক। এই যে বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষকদের উন্নয়নের জন্য, কৃষকদের উন্নয়নের জন্য কৃষি ব্যাংক গঠিত হয়েছে পরামর্শ দেওয়ার জন্য। শিল্প খাতের উন্নয়নের জন্য শিল্প ব্যাংক গঠিত হয়েছে। এটা হচ্ছে বিশেষায়িত ব্যাংক। এটা মুখস্থ করেন, এটা গগ হতেও আসে, এটা গগ হতেও আসবে। হ্যাঁ, বিশের উত্তর হবে ক। ভেরি গুড। দেখি কার কয়টা হয়েছে। উত্তর সঠিকভাবে দিবেন, আমি একটু পরে চেক করবো কার কয়টা হয়েছে। মোহাম্মদ সিয়াম, তানবীর, আফরা, আশিকা, তারপর হচ্ছে ফখরুল, সবাই উত্তর সঠিক দিচ্ছেন। আচ্ছা, এটা দেখেন, কে এন্ড এম কিউ একটি অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান। অংশীদারি প্রতিষ্ঠানটি বিদেশ থেকে পণ্য আমদানি করে দেশে বিক্রয় করেন। প্রতিষ্ঠানটি এমন একটি ব্যাংক হিসাব খুলতে চান যার মাধ্যমে জমাতিরিক্ত অর্থ উত্তোলন। তাই তো চলতি হিসাব খুলতে হবে, চলতি হিসাব খুলতে হবে। আচ্ছা, এই জন্য কি করতে হবে? ব্যাংক হিসাব খোলার জন্য প্রতিষ্ঠানটি প্রয়োজন চুক্তিপত্র, কারণ অংশীদারি ব্যবসা। ট্রেড লাইসেন্স লাগবে, স্মারকলিপি, এটা তো কোম্পানি সংগঠনের জন্য লাগবে, এটা অংশীদারি ব্যবসায় নাই। তাহলে উত্তর হবে 1 ও 2। আচ্ছা, অতালিকাভুক্ত ব্যাংক তিনটা বলছিলাম, আনসার, গ্রামীণ আর আনসার ব্যাংক, পরিবহন ব্যাংক, গ্রামীণ ব্যাংক, এবং আরেকটা বলছিলাম যে আমাদের কর্মসংস্থান ব্যাংক। আনসার, গ্রামীণ, পরিবহন, কর্মসংস্থান, অতালিকাভুক্ত। ওকে, এটা শেষ না? কুমিল্লা বোর্ড শেষ। বলেন কার কয়টা ভুল হয়েছে? কুমিল্লা বোর্ড 23 সালে কার কয়টা ভুল হয়েছে? কার দুইটার কম ভুল হয়েছে? কয়জনের? দুইটির কম আমি দেখতে চাই, দুইটি বা তার কম। দুইটি বা তার কম ভুল হয়েছে কয়জনের? তা ঢাকা বোর্ডের 22 সালেরটা করাবো, তারপরে 20-এর পর 24। আমি তো সব এমসিকিউ পড়াচ্ছি না, একটু বেছে বেছে পড়াচ্ছি যেগুলো আসার মতো বা একই রকম কমন। একবার পড়ে ফেলছি, ওইটা আর পড়াবো না অন্য বোর্ডের, এটা স্কিপ করে পড়াচ্ছি। ভুল হয় নাই, মাশাআল্লাহ, একটা ভুল হয়েছে, ভেরি গুড। অনেকেই ভালো পারছেন, এখনো ভুল হয়নি। শাহাদাত, আচ্ছা, বন্যার একটাও ভুল হয়নি। পুষ্পিতার একটা, আবির 27টা হয়েছে, মানে তার দুইটা ভুল হয়েছে সে বলছে। আচ্ছা, ওবায়দুল ইসলাম 2টা ভুল হয়েছে, একটাও ভুল হয় নাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3টা, মেঘলার, সুবর্ণ 3টা। আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে ঢাকা বোর্ড 22 সালটা দেখি কার কয়টা ভুল হয়। 3টা ভুল রিফাতের, প্রীতি 3টা ভুল, সব হয়েছে আরাফের, মাশাআল্লাহ। বায়োজিৎ তোহার একটা ভুল, রুমির 2টা ভুল। ওকে, এবার ঢাকা বোর্ডেরটা দেখি। এটা ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট। হস্তান্তরযোগ্য আইন কত সালের? 1881। সবাই 1981 দিয়ে দিতে পারে অনেকে, এটা হচ্ছে 1881 সাল হস্তান্তরযোগ্য আইন। হস্তান্তরযোগ্য আইন কত সাল? 1881 সাল। ওকে, ব্যাংক হার বৃদ্ধি পেলে সুদের হারও বৃদ্ধি পাবে। ব্যাংক হার যদি 4%-এর জায়গায় 5% করে, তাহলে সুদের হার 8%-এর জায়গায় তারা করবে 10%। কেউ ঋণ নিতে চাইবে না। সুদের হার অপরিবর্তিত থাকে, ঋণের পরিমাণ হ্রাস পায়, কেউ ঋণ নিতে চাইবে না, ঋণের পরিমাণ হ্রাস পায়। দেখেন, নিচের কোনটি আন্তর্জাতিক ব্যাংক? যেমন গ্রামীণ ব্যাংক অতালিকাভুক্ত, ন্যাশনাল ব্যাংক বাংলাদেশে আছে, বিশ্ব ব্যাংক এটা, বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংক। তাহলে আন্তর্জাতিক ব্যাংক হচ্ছে বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক ব্যাংক হচ্ছে বিশ্ব ব্যাংক। বাংলাদেশ বিশ্ব ব্যাংক থেকে ঋণ নেয়, এটা তো আমি আগেই বুঝাইছি। নিকাশ ঘর হচ্ছে আপনার প্রচলন হয়েছিল কোথায়? যুক্তরাজ্যে, এবং এটা অরভিল নামক ব্যক্তি এর ধারণা দিয়েছেন। আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি,
বিভিন্ন ব্যাংকিং তাদের মধ্যে দেনা পাওনা নিষ্পত্তি করে হচ্ছে একই স্থানে বসে, সেটা হচ্ছে নিকাশ ঘর। তাদের মধ্যে একজনের ব্যাংকের আরেক ব্যাংকের লেনদেনের সমস্যা হইলে এটা বলেন। বাংলাদেশে প্রচলিত ব্যাংক কোম্পানি আইন আপনারা জানেন 94 সাল হচ্ছে ব্যাংকিং আইন, তাহলে ব্যাংকিং কোম্পানি আইন কত সাল? সমবায় আইন 91, ব্যাংকিং কোম্পানি আইন 1991 সাল, আর 2010 হচ্ছে বিমা আইডিআর আইন। ঠিক আছে, এটা হচ্ছে আইডিআরএ। আচ্ছা, এরপরে আসি, আপনারা যে এসএমএস করেন, মেসেজ না এসএমএস, বলেন তো তার ফুল ফর্ম কি? দেখি কে বলতে পারেন। এসএমএস, এসএমএস এর পূর্ণরূপটা কি? স্মল মেসেজ মার্কেট, এটা শর্ট মেসেজ সার্ভিস, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আবার আসবেন, এরকম করে আমরা ছোট ছোট এসএমএস করি। শর্ট মেসেজ সার্ভিস। চেক প্রত্যাখ্যান, আমি একটা চেক লেখা দিলাম আপনাকে, এটা কেন প্রত্যাখ্যান হয়? আমার স্বাক্ষর না থাকলে। অগ্রিম তারিখে চেক হলে বললাম হচ্ছে আমি 16 ডিসেম্বরে টাকা পাবেন, তো আপনি তার আগে গেলে পাবেন না, তার আগে গেলে আপনি পাবেন না। অগ্রিম তারিখে চেক হলে, বাসে চেক হলে যদি 6 মাস আগের হয়ে যায়, 6 মাস পার হয়ে যায়, তাও আপনাকে টাকা দিবে না। সবগুলোই রাইট। আদেশটা স্বাক্ষর না থাকলে, অগ্রিম তারিখে চেক হলে, আবার বাসি চেক হয়ে গেলে, বাসি চেকের মেয়াদ কতদিন? 180 দিন বা 6 মাস। তাহলে ব্যাংক টাকা দিবে না। ওকে, টাকা বোর্ড 22 সালের। টিটি এর পূর্ণরূপ কি? টিটি এটা হচ্ছে টাকা ট্রান্সফার করার একটা মাধ্যম, ট্রাভেলার্স টেলিগ্রাফিক ট্রান্সফার। এটা আপাতত মনে রাখেন, টেলিগ্রাফিক ট্রান্সফার। এটা শুধুমাত্র একটা 22 সালে একটা আসছে, টেলিগ্রাফিক ট্রান্সফার, ট্রাভেলার্স টেকনিক ট্রেনিং, টেলিগ্রাফিক ট্রান্সফার। এটার একদম ব্যাখ্যাটা এখন মনে আসতেছে না, তবে এটা আপাতত ফুল ফর্মটা মনে আছে, যেটা যে টেলিগ্রাফিক ট্রান্সফার, টেলিগ্রাফিক ট্রান্সফার। কোন চেকের অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে সংগ্রহ করতে হয়? এই যে একটা চেক লেখা দিলাম 10,000 টাকা, এই হিসাবে যাবে। যদি বাম পাশে দুইটা দাগ দিয়ে দেই, সেটা হচ্ছে দাগ কাটা চেক, এটা নিরাপদ বেশি, এবং এই হিসাবের অর্থ ব্যাংকে ট্রান্সফার করতে হবে, সরাসরি নগদ টাকা দিবে না, সরাসরি নগদ টাকা দিবে না। ঠিক আছে, দাগ কাটা চেক, এই দাগ কাটা থাকলে। আর বাহক চেক নগদ অর্থ দিবে, হুকুম চেক নিজস্ব ব্যক্তি। ব্যবসায়ীদের জন্য কোন হিসাব উপযোগী? চাকরিজীবীদের জন্য সঞ্চয় হিসাব, ছাত্রদের জন্য সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব যাদের লটারির মাধ্যমে টাকা পাবে, বড় অঙ্কের টাকা পায়, আর ব্যবসায়ীদের জন্য চলতি হিসাব। ব্যবসায়িক শ্রেণীর জন্য চলতি হিসাব উপযোগী, কারণ যখন তখন টাকা উত্তোলন করতে হতে পারে। মিস্টার আর এর কিছু পরিমাণ অলস অর্থ, মানে কোনো কাজে লাগবে না, তার জন্য কোন হিসাব উপযোগী? এটা আপনারা বলেন, এত কিছু বলা নাই। সে চাকরিজীবী, সে এই কোনো আপনার সরকারি কর্মচারী, সে লটারির মাধ্যমে টাকা পাইছে, নাকি সে কোনো ব্যবসায়ী, কিছুই বলে নাই। এটা কি, কোনটা হবে বলেন? অলস অর্থ, কাজে লাগবে না, এরকম। এটা কি হবে উত্তর? বুঝে উত্তর দিবেন, উল্টা পাল্টা উত্তর দিবেন না, এটা উত্তরটা বুঝে দিতে হবে। হ্যাঁ, রাইট। অলস অর্থ স্থায়ী হিসাবে রেখে দিলে ভালো।
অধিক সুদ পাওয়া যাবে। রাইট, ভেরি গুড। তাসিন অনেকে উত্তর দিয়েছেন। শ্রাবণ, স্নেহা বলছেন ভুল, পেনশন সঞ্চয় হিসাব না, স্থায়ী হিসাবই ভালো। ভেরি গুড, জয়ও ঠিক বলছেন। কোন চেকের অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে সংগ্রহ? সেম উত্তর, একই আর বলবো না, চলতি। এটা হচ্ছে দাগ কাটা, একই প্রশ্ন দুইবার এসে পড়ছে। বিদেশে ভ্রমণ করার জন্য কোন কার্ডটি উত্তম? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড, বলেন। আপনি বিদেশে লেনদেন করবেন, এই জন্য উত্তম কার্ড কোনটা? ঢাকা বোর্ডে 22 সালে আসছে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের জন্য, এই বিদেশে ভ্রমণ করার জন্য। ওকে, শুনেন, ক্রেডিট কার্ডের মধ্যেই তো আপনার আছে মাস্টার কার্ড, ভিসা কার্ড, ক্রেডিট কার্ডের অন্তর্ভুক্ত এগুলো, তাই না? তো এটা উত্তর লিখলেই তো হয়ে যাচ্ছে। খ, ক্রেডিট কার্ডের মধ্যে তো মাস্টার, ভিসা এগুলো কার্ড আছে, কার্ডের বি হবে। ঠিক আছে, ক্রেডিট কার্ড, এটা উত্তম। দেশের প্রয়োজনের তুলনায় নোট ইস্যুর পরিমাণ বেশি কম হলে কি হয়? আপনার প্রয়োজন হচ্ছে 1000 নোট ছাপানো, আপনি ছাপাইলেন 900 কোটি টাকার নোট, তাহলে কম হলে মুদ্রাস্ফীতি ঘটে না, বেশি হলে মুদ্রাস্ফীতি ঘটে। বেশি হলে তাহলে বিনিয়োগ কমে, বেকার সমস্যা বাড়ে, মুদ্রাস্ফীতি ঘটে না, এটা বাদ। নোট ইস্যুর পরিমাণ যদি বেশি হয় তাহলে মুদ্রাস্ফীতি ঘটবে, আর কম হইলে মুদ্রাস্ফীতি ঘটে না, মুদ্রা সংকোচন হয়, বিনিয়োগ কমে, বেকার সমস্যা বাড়ে। ক্লিয়ার? পাঁচের এটা হবে না, মুদ্রাস্ফীতি হবে না। কোন সংস্থার নিয়ন্ত্রণে বাংলাদেশের অর্থবাজার পরিচালিত হয়? অর্থ, মুদ্রা, স্বল্পমেয়াদী, এগুলো সবই করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, কারণ এটা দায়িত্ব, এটা হচ্ছে নিয়ন্ত্রণের দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। দায়িত্ব কার? কেন্দ্রীয় ব্যাংকের। ব্যাংকার গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তি ঘটে কিভাবে? ব্যাংকার গ্রাহকদের সম্পর্কের পরিসমাপ্তি ঘটে কিভাবে? গ্রাহক ব্যাংকের উপর আস্থা হারালে। হ্যাঁ, এটা হইতে পারে যে আমার সাথে আস্থা হারাই ফেলছে। গ্রাহকের মৃত্যুজনিত কারণে, হ্যাঁ ঠিক আছে। গ্রাহক মানসিক ভারসাম্য হারালে, তাইলে তো অবশ্যই পাগল হয়ে গেলেও বন্ধ করে দিবে। গ্রাহক ব্যাংকের উপর আস্থা হারালে, গ্রাহকের মৃত্যুজনিত কারণে, গ্রাহক মানসিক ভারসাম্য হারালে। বিএসিপিএস এর পুনরূপ কোনটি? বিএসিপিএস এটা হচ্ছে আমাদের একটা অটোমেটেড বাংলাদেশ অটোমেটিক না, অটোমেটেড চেক ক্লিয়ারিং প্রসেসিং সিস্টেম। চেক বানান ভুল এখানে, দেখেন এখানে বানানটা বিএসিপিএস, বিএসিপিএস। এটা বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম, বাংলাদেশ অটোমেটেড, তবে এটা চেক বানান ভুল, চেক বানান ভুল। বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম, বিএসিপিএস। ওকে, তারপর আসেন এটা
একটা স্থায়ী হিসাব, এই যে অলশর্ত জমা রাখবেন, স্থায়ী হিসাবে অলশর্ত জমা রাখা হয়, পেনশনের টাকা জমা রাখা হয়, লটারির টাকা জমা রাখা হয়। এগুলোর খোলার ধাপ কয়টি? এগুলো খোলার ধাপ হচ্ছে, প্রথমে গ্রহণ, আবেদন, আবেদন করা, আবেদন, তারপর হচ্ছে কি জানি কাগজপত্র পূরণ, টাকা জমা ও রসিদ গ্রহণ, এই তিনটা সবকিছু পূরণ করবেন, আর টাকা জমা এবং রসিদ গ্রহণ করবেন, আবেদন করবেন, আমি টাকা জমা রাখতে চাই, ওকে ঠিক আছে, এই যে ফর্ম নেন, ফর্মে পূরণ করে দিবেন, তারা কেন রসিদ রিসিপ্ট দিয়ে দিবে, শেষ। ওকে, তারপরে আসেন, তারপরে কি 20/3/23 তারিখে ইস্যুকৃত চেক, চেক হবে, হ্যাঁ চেকে 20/2/23 তারিখে লেখা থাকবে সেটি কোন ধরনের চেক? ইস্যু করছেন 23 তারিখে, লেখা ছিল কি 20/2/23, এটা কি তারিখের চেক বলেন তো? ইস্যুকৃত চেক 20 এত তারিখে লেখা থাকলে তাহলে এটা হচ্ছে পূর্ব তারিখের চেক, আগের 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 চেক। আর পরবর্তী হতে এখানে যদি 4 লেখা থাকতো তাহলে পরবর্তী, যেমন 20/4/23 পরবর্তী। বাসি চেক 6 মাস পার হলে, ফাঁকা চেক টাকার অঙ্ক না থাকলে, টাকার অঙ্ক না থাকলে। এটা হচ্ছে তাহলে পরবর্তী পূর্ব তারিখের চেক, আগের আগের ডেট দেওয়া আছে। এরপর আসে, আচ্ছা তারপর আমাদের বেশি বাকি নাই। ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকের তথ্যের গোপনীয়তা রক্ষার জন্য কি করা হয়? যেন আপনার টাকা কেউ হাতিয়ে নিতে না পারে, পিন করা হয় পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, যেন কেউ হাতিয়ে না থাকতে পারে, যেমন 9924 এরকম থাকে অনেকের। বীমা কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? বীমা, বীমা হচ্ছে ঝুঁকি সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করে। বীমা কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? ঝুঁকি সংক্রান্ত একটা প্রতিবন্ধকতা দূর করে। বীমা কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? ঝুঁকি সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করে। বীমার বিষয়বস্তুতে বীমা গ্রহীতার কোন স্বার্থকে মনোযোগ বীমাযোগ্য স্বার্থ বলে? এই যে আপনি যেই সম্পদের বীমা করবেন তার উপর আপনার একটা আর্থিক অধিকার থাকা লাগবে, অন্য সম্পদের বীমা আপনি করতে পারবেন না, সেটা হচ্ছে আর্থিক স্বার্থ। যেমন নিজের গাড়ি, তার বীমা আপনি করতে পারবেন। কোন বীমার ক্ষেত্রে বীমা গ্রহীতা ও বীমাকারী উভয় বীমা কোম্পানি হয়ে থাকে? কোন বীমার ক্ষেত্রে বীমা গ্রহীতা ও বীমাকারী উভয় বীমা কোম্পানি? এক্ষেত্রে মনে রাখেন, ধরেন আপনি নিজে আলফা কোম্পানির কাছে একটা বীমা করছেন, তারা আবার একটি ম্যাট লাইফ ইন্স্যুরেন্সের বীমা করছে। এই যে আপনি যেটা করছেন তার নাম বীমা, এই বীমা কোম্পানি আরেকটা বীমা কোম্পানির কাছে যে বীমা করছে সেটা পুনর্বীমা, ঠিক আছে? তাহলে বীমা গ্রহীতা ও বীমাকারী উভয় বীমা কোম্পানি, এই দুইটাই বীমা কোম্পানি, সেটা পুনর্বীমার ক্ষেত্রে। পুনর্বীমা, পুনর্বীমার ক্ষেত্রে বীমা গ্রহীতা ও বীমাকারী দুইজনেই পুনর্বীমা করে থাকেন বীমা কোম্পানি। আর যদি আপনি নিজেই আলফা আর ম্যাটলাইফের কাছে বীমা করেন, সেটা দ্বৈত বীমা।
এটা ইম্পর্টেন্ট। ব্যাংক শব্দটি নিচের কোন শব্দটি থেকে এসেছে? ব্যাংক, শোনেন, জার্মান, এটা মুখস্থ করেন। জার্মান ব্যাংকি, ইতালীয় ব্যাংকো, এই দুইটা শব্দ থেকে। জার্মান ব্যাংকি, ইতালীয় ব্যাংকো শব্দ থেকে আসছে আমাদের ব্যাংক শব্দটি। নিচের কোনটি আধুনিক অর্থনীতির স্নায়ুকেন্দ্রের উদাহরণ? আধুনিক অর্থনীতির স্নায়ুকেন্দ্রের উদাহরণ। ওকে, বাংলাদেশের জীবন বীমা, এটা হচ্ছে যেটা আমাদের বাণিজ্যিক ব্যাংক, যার উদ্দেশ্য মুনাফা অর্জন। এই ধরনের ব্যাংক হচ্ছে আধুনিক অর্থনীতির স্নায়ুকেন্দ্র, যেমন ইউনিলিভার, গৃহনির্মাণ, এটা আধুনিক অর্থনীতির স্নায়ুকেন্দ্র। উদাহরণ হচ্ছে একটা সোনালী ব্যাংক, যেটা মুনাফা অর্জনের উদ্দেশ্যে করা হয়, বাণিজ্যিক ব্যাংকগুলো। ওকে, গ্রাহকের পক্ষে চেকের অর্থ আদায়কে কোন ধরনের ব্যাংকার গ্রাহকের সম্পর্ক বলে? গ্রাহক আপনার পক্ষে কাজ করবে, তার মানে আপনার প্রতিনিধি হিসেবে কাজ। প্রতিনিধি, পক্ষে মানে প্রতিনিধি। গ্রাহক ব্যাংক আপনার প্রতিনিধি হিসেবে অনেক কাজ করবেন। হোম ব্যাংকিং এর সুবিধা কোনটি? ঘরে বসেই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে, ঘরে বসেই। ইলেকট্রিক বিল দিতে পারবেন, সহজে এলসি করা যাবে, গ্যাস পানি বিল পরিশোধ করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হোম ব্যাংকিং এর সুবিধা। ওভারড্রাফট, পে অর্ডার, ব্যাংক ড্রাফট, এটা না, গ্যাস বিল, পানির বিল, এগুলো পরিশোধ করতে পারবেন। হ্যাঁ, ওকে, এইটা দেখেন, দেখে এটা কে বলতে পারেন? এটা কোন ধরনের চেক? এটা ভ্রমণকারী উপহার, বিশেষভাবে দাগ কাটা, সাধারণ দাগ কাটা, এটা বলেন, এটা কোন ধরনের চেক? কে বলতে পারবেন? ভালো করে দেখা বলেন। আর অল্প কয়েকটা আছে, আর বেশি নাই। সবাই এটা বলেন, অল্প কিছুই নিব। এখানে কি লেখা আছে? প্রাপকের হিসাব। ব্যাংক হিসাবে নাম উল্লেখ আছে না, দাগ কাটা, তাহলে সাধারণভাবে দাগ কাটা। এটা কোন চেক? সাধারণভাবে দাগ কাটা চেক, সাধারণভাবে দাগ কাটা। আর এখানে যদি লেখা থাকতো মিরপুর শাখা সোনালী ব্যাংক, তাহলে হয়তো বিশেষভাবে, তাহলে এটা কি হবে? সাধারণভাবে দাগ কাটা। ওকে, দেখি আর অল্প কিছু আছে আমাদের, শেষ করে দিচ্ছি। এমআইসিআর কোনটির সাথে সম্পর্কিত? এমআইসিআর, এটা পুনরূপ লেখেন, ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। ঠিক আছে, এমআইসিআর। হ্যাঁ, আগেটা ছিল সাধারণভাবে দাগ কাটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। এটা হচ্ছে আমাদের কিসের সাথে সম্পর্কিত? এটা ধরনের চেক, এটা হচ্ছে এক ধরনের চেক। ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন একটা চেক। ব্যাংক অফ ইংল্যান্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? ব্যাংক অফ ইংল্যান্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? শুনেন, এটাকে বলা হয় মাদার অফ সকল ব্যাংকের। এটা হচ্ছে সকল ব্যাংকের, এটা সেন্ট্রাল, মাদার অফ সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের মা। এটা 1694, এই যে 1694 সালে গঠিত হয় ব্যাংক অফ ইংল্যান্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এটা ইম্পর্টেন্ট খুবই। আপনি যখন কোনো জায়গা থেকে ঋণ পাবেন না, তখন আপনাকে হাত পাততে হবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে। এই জন্য কোন ব্যাংকে ঋণ দানের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে? কেন্দ্রীয় ব্যাংক। এটা ঋণ দানের শেষ আশ্রয়স্থল। যখন কোথাও থেকে ঋণ পাবেন না, তখন কেন্দ্রীয় ব্যাংক আপনাকে ঋণ দিবে। আপনাকে না, এটা আসলে বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেয়। একজন চাকরিজীবী, তার জন্য সঞ্চয় হিসাব। ব্যবসায়ী হলে চলতি, স্থায়ী হচ্ছে লটারির টাকা পাইছে, পেনশনের টাকা পাইছে। আর বিশেষ চলতিতে স্বল্প হারে সুদ পাওয়া যায়। বলেন তো, এই যে বাংলাদেশের ব্যাংক, মানে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, তার প্রধান কে? বাংলাদেশ সরকারের প্রধান কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। আর বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী ক্ষমতাবান ব্যক্তি গভর্নর। একজন থাকে গভর্নর, চারজন থাকে ডেপুটি গভর্নর। গভর্নর থাকেন। আচ্ছা, বিশ্বের প্রথম বাণিজ্যিক ব্যাংক কোনটা? কে বলতে পারবেন এটা? বিশ্বের প্রথম বাণিজ্যিক ব্যাংক সুইডেন হচ্ছে আমাদের ইসের সাথে সম্পর্কিত, যে রিস্ক ব্যাংক অফ সুইডেন, যেটা কেন্দ্রীয় ব্যাংক। আর ইংল্যান্ড হচ্ছে মাদার অফ সেন্ট্রাল ব্যাংক। ব্যাংক অফ ভেনিস প্রথম বাণিজ্যিক ব্যাংক 1157 সালে গঠিত হয়েছিল। তাহলে কি হবে? বিশ্বের প্রথম বাণিজ্যিক ব্যাংক ব্যাংক অফ ভেনিস। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে মাদার অফ সেন্ট্রাল ব্যাংক হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড। ওকে, ব্যাংক অফ ভেনিস। তারপর আসেন, ব্যাংক যদি হার বাড়ায়, সুদের হার 4% থেকে 5% করে, সুদের হার বাড়ে, ঋণ সরবরাহ হ্রাস পায়, বৈদেশিক বাণিজ্য বাড়ে না। 1 আর 2 এর সাথে সম্পর্ক। ইলেকট্রনিক ব্যাংক, তাহলে এটা যুক্তরাষ্ট্র। এর আগে প্রথমে শিখাইছিলাম। নিকাশ ঘর যুক্তরাজ্য। ইলেকট্রনিক ব্যাংক যুক্তরাষ্ট্র, নিকাশ ঘর যুক্তরাজ্য, মনে থাকবে। আর ব্যাংকো শব্দটা আসছে ইতালি থেকে, ব্যাংকো। নোট ও মুদ্রার প্রচলন কেন্দ্রীয় ব্যাংকের কি ধরনের কাজ? এটা হচ্ছে সাধারণ কাজ। ঋণ নিয়ন্ত্রণ, নোট ও মুদ্রা প্রচলন, এগুলো হচ্ছে মুদ্রা বাজার নিয়ন্ত্রণ, সাধারণ কাজ। সরকারের ব্যাংক হিসেবে সরকারকে পরামর্শ দেয়, তাদের ঋণ তদারকি করে, এরকম কাজ করে। অন্য ব্যাংকের ব্যাংক হিসেবে তাদের পর্যবেক্ষণ করে, উন্নয়নমূলক কাজ, কৃষি ব্যাংক কৃষি উন্নয়ন, শিল্প উন্নয়ন করে। যে ঝুঁকির ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা স্বাভাবিকের চেয়ে কম, তাকে কি ধরনের ঝুঁকি বলে? আদর্শিক ঝুঁকি হচ্ছে 75 পয়েন্ট থেকে 125, এটা হচ্ছে স্বাভাবিক। আর স্বাভাবিকের চেয়ে কম উপ আদর্শিক 0 থেকে 75 পয়েন্ট, এটা কম ঝুঁকি। কম ঝুঁকি। উপ আদর্শিক বেশি ঝুঁকি। উত্তম আদর্শিক হচ্ছে কম ঝুঁকি, এটা হচ্ছে উত্তম আদর্শিক 0 থেকে 75, এটা হচ্ছে কম ঝুঁকি, স্বাভাবিকের চেয়ে কম। আর উপ আদর্শিক হচ্ছে বেশি ঝুঁকি, যেখানে 125 থেকে 500 পয়েন্ট, এটা বেশি ঝুঁকি। আর অবিমাযোগ্য, যেটা বিমা করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি স্বাভাবিকের চেয়ে কম, তাহলে উত্তম। স্বাভাবিকের চেয়ে কম হলে উত্তম ঝুঁকি, উত্তম আদর্শিক ঝুঁকি। এরপর আসেন, শিক্ষার্থীদের জন্য কোন ব্যাংক হিসাব উপযোগী? স্কুল সঞ্চয়ী হিসাব। শিক্ষার্থীদের জন্য স্কুল সঞ্চয়ী হিসাব। কোন ধরনের ব্যাংক হিসাবের অর্থ একবারে জমা দিতে হয়, উত্তোলন করা হয়? একবারে জমা দিবেন, একবারে উত্তোলন করবেন, স্থায়ী। 1 লক্ষ টাকা একবারে জমা দিবেন, মেয়াদ শেষে 1,30,000 টাকা একবারে উত্তোলন করবেন, এরকম একবার।
এইটা দেখেন, কোন ধরনের ব্যাংক ভিন্ন নামে স্বাধীন সত্তা বজায় রেখে পারস্পরিক সহযোগিতা ও সমঝোতার ভিত্তিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে? যেমন তিনটা ব্যাংক এ বি সি, তারা স্বাধীন সত্তা বজায় রেখে পারস্পরিক উন্নতি সাধনের জন্য এই যে ব্যাংকিং কার্যক্রমগুলো পরিচালনা করেন, এগুলো হচ্ছে আমাদের চেইন ব্যাংক। এরা স্বাধীন থাকে, সবাই কেউ কারো অধীনে থাকে না। অধীন থাকলে হচ্ছে গ্রুপ ব্যাংক। পারস্পরিক উন্নতি সাধন হচ্ছে চেইন ব্যাংকের উদ্দেশ্য। একজন ব্যবসায়ী 5 লক্ষ টাকার ঋণ গ্রহণ করলে নিচের কোন ঝুঁকির সম্মুখীন হবে? ঋণ গ্রহণ আর্থিক ঝুঁকির সম্মুখীন। কেউ যদি ঋণ নেয় তার আর্থিক ঝুঁকি থাকবে। সর্বপ্রথম কোন বীমা উত্তোলন হয়? 100% ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। সবার আগে নৌ বীমা পদ্ধতি দিয়ে শুরু হয়েছে ব্যাংকিং বীমার ক্ষেত্রে। এটা একটু ভালো করে দেখেন, 15 নম্বরটা। নৌ বীমা পত্র দিয়ে সর্বপ্রথম ব্যাংকিং কার্যক্রম পরিচালনা হয়েছে। এরপর আসেন, নিচের কোন ক্ষেত্রে বীমাযোগ্য স্বার্থ বিদ্যমান রয়েছে, মানে বীমার স্বার্থ আছে? আচ্ছা শোনেন, বন্ধুর জীবনে বন্ধু বীমা করতে পারে না, আইন নাই, নিয়ম নাই। বন্ধকদাতার জীবনে বন্ধক গ্রহীতার না, যে বন্ধক গ্রহণ করছে সে পারবে না। পাওনাদারের জীবনে দেনাদারের না, দেনাদারের জীবনে পাওনাদারের আছে। স্বামীর জীবনে স্ত্রীর, এটা তাদের বীমাযোগ্য আর্থিক স্বার্থ আছে। ঠিক আছে। বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য, আর বাণিজ্য ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। বাণিজ্যিক ব্যাংক, যে ব্যাংকের উদ্দেশ্য জনগণের কাছ থেকে মুনাফা অর্জন, তাকে বলা হয় বাণিজ্যিক ব্যাংক। যেমন সোনালী, রূপালী, অগ্রণী, জনতা। বাংলাদেশে 6টা আছে বাণিজ্যিক ব্যাংক সরকারি। সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক, বিডিবিএল, এগুলো হচ্ছে সরকারি বাণিজ্যিক ব্যাংক। মেয়াদ ভিত্তিক বীমাপত্র স্বল্প, একটা হচ্ছে সাময়িক, আজীবন, মেয়াদি। সাময়িক স্বল্প সময়ের জন্য করা হয়, অল্প সময়। আজীবন মৃত্যুর পূর্ব পর্যন্ত কিস্তি দিতে হবে। মেয়াদি 10 বছর প্লাস। তাহলে 3 প্রকার। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। শোনেন, 1, 2, 5 এটা সরকারি নোট, এবং এর স্বাক্ষর থাকে হচ্ছে অর্থ সচিব। 10, 20, 50, 100, 200, 1000, 500 এগুলো ব্যাংক নোট। এগুলো হচ্ছে ব্যাংক নোট। এখানে স্বাক্ষর থাকে হচ্ছে গভর্নরের। এটা একটু ভালো করে দেখেন, 18 নম্বরটা। 500 টাকা নোটে কার স্বাক্ষর থাকে? গভর্নরের। অনেকে ভুল উত্তর দিচ্ছেন কেন? বায়োজিৎ তোহা, তার উত্তরটা ভুল হয়েছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা।
ব্যাসেল 2 এর পিলার কয়টি? ন্যূনতম, মূলধন পর্যাপ্ত, তদারকি, পর্যালোচনা, কোথায় ঋণ দিচ্ছে, বাজার শৃঙ্খলা বজায় রাখা। তাহলে 3টি। ব্যাসেল 2 এর মাধ্যমে 400 কোটি টাকা জমা রাখতে হয়, জানেন তো, এই কারণেই। এবং বাণিজ্যিক ব্যাংকগুলো তারা অধিক ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করতে পারে না, সবসময় তারল্য রাখে। সিআরআর বলছিলাম, তার পুনরূপ ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট। এসএলআর এর পুনরূপ কি? স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও স্ট্যান্ডার্ড। স্ট্যাটিউটরি স্ট্যান্ডার্ড, এই দুটো আমাদের একটা হবে। লিকুইডিটি রেশিও, রিজার্ভ বাদ রেশিও। স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও আর সিআরআর হচ্ছে রিকোয়ারমেন্ট। এক হবে উত্তর। কোন বীমার ক্ষেত্রে আনুপাতিক হারে ক্ষতিপূরণ দেওয়া হয়? ধরেন আপনি আপনার জাহাজ বীমা করছেন 2টা কোম্পানির নিকট, মানে দ্বৈত বীমা। তখন কোনো কিছু ক্ষতিগ্রস্ত হইলে 1 লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, 50,000 দিবে। ঠিক আছে, আনুপাতিক হারে ক্ষতিপূরণ দেওয়া হয় দ্বৈত বীমায়। আনুপাতিক হারে ক্ষতিপূরণ দেওয়া হয় কোথায়? দ্বৈত বীমায়। কি ব্যাপার, শেষ? ও আচ্ছা, শেষ। এ হচ্ছে আমাদের ব্যাংকিং দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ এমসিকিউ। আমি তো আরো কয়েকটা এমসিকিউ আছে, অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল না? একটু তাড়াতাড়ি পড়িয়েছি আজকে, তাই না? ওকে, যাই হোক, যে এমসিকিউ করিয়েছি এগুলো একটু বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন আর পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নেবেন। ঠিক আছে, আমি কিছু মডেল টেস্ট নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।